সো তোমাদের জুম টাইটেলের যে রিনেম করার যে বিষয়টা, এটা যদি তোমার স্বপ্রণোদিত হয় স্বতঃস্ফূর্ত ভাবে, দ্যাট ইজ স্পন্টেনিয়াসলি তোমরা যদি করে ফেলো, তাহলে এটার জন্য কিন্তু আমাকে আর বাড়তি সময় দিতে হয় না। নয়তো আমার ক্লাস শুরু করার প্রথমেই 10-15 মিনিট তোমাদের এই আইডি ঠিক করাতেই চলে যায়। তো তোমাদের এই জুম টাইটেল রিনেম করার জন্য তোমাদেরকে পারমিশন দেয়া থাকবে। তো তোমরা ইজিলি তোমাদের ওইটা রিনেম করে ফেলবা, অথবা আরেকটা বেটার অপশন হচ্ছে তোমরা তোমাদের আইডি দিয়েই জয়েন করবা। অর্থাৎ তোমরা জয়েন করার আগে তোমাদের জুমে সেটিংসে গিয়ে তোমাদের টাইটেলটা জাস্ট তোমাদের আইডি দিয়ে চেঞ্জ করে ফেলবা। অনলি তোমাদের আইডি থাকবে টাইটেলে, আর কিছু না। তাহলে আরো অনেক ইজি, তাহলে আরো কোনো কনফিউশনই হবে না। এমনও হয় সেটা হচ্ছে যে তোমরা মাঝে একবার তোমাদের নাম দিয়ে জয়েন করছো, আরেকবার তোমাদের আইডি দিয়ে জয়েন করছো, বা একবার নাম আইডি দুইটাই ছিল, আরেকবার শুধু আইডি ছিল। তো ইন দ্যাট সেন্স যেটা হয় যে আমি একই আইডি দুইবার পেয়ে যাই। এরকম মাল্টিপল আইডি থাকে যেগুলো আমি দুইবার করে পাই। আমি কি তোমাদেরকে কথাটা বুঝাতে পারছি? আমার কথা কি বুঝতেছো? জি স্যার। এরকম অসংখ্য আইডি থাকে স্টুডেন্টদের, যাদের মাল্টিপল মানে মোর দেন ওয়ান ইনক্লুশন হয়। অর্থাৎ একই আইডি দুইবার পেয়ে যাই আমি। আমি যখন সেটা এক্সেলে, আমি যখন তোমাদের আইডি গুলো এক্সেলে আমি যখন ইম্পোর্ট করি, তখন এক্সেলে দেখা যাবে যে আমি যখন তোমাদের আইডি জাস্ট শুধু আইডি গুলো নিই, তখন দেখা যাবে একই আইডি দুইবার চলে আসছে, কারণ তুমি দুইবার ঠিক করছো। অর্থাৎ একবার তুমি তোমার আইডি অথবা নাম দেওয়া ছিল বা শুধু নাম দেওয়া ছিল, পরে এটা এডিট করে আপডেট করছো শুধু আইডি দিয়ে, দেখা গেছে তোমার দুইবার তোমার আইডিটা আসছে। তাহলে তোমাকে আমি একবার তোমার তো স্বাভাবিক, তোমাকে তো দুইবার অ্যাটেন্ডেন্স দেওয়ার সুযোগ নাই, তো তোমার একটা আইডি বাদ দিয়ে আমাকে বাকি কাজটা করতে হয়, সর্টিং করতে হয় সোজা কথায়। সো তোমাদের আরো বেশি বেটার হয় যদি তোমাদের এই কাজটাও করার দরকার নাই। যদি তোমরা যদি তোমরা তোমাদের জাস্ট আইডি, যেটা স্টুডেন্টস আইডি, স্পেসিফিক স্টুডেন্টের আইডি ইন্ডিভিজুয়ালি, সেই ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আইডি দিয়েই তোমরা জয়েন করো। অর্থাৎ জুমে জয়েন করার আগেই সেটিংস থেকে তোমাদের আইডি দিয়ে জুম টাইটেলটা রিনেম করে ফেলবা, এরপরে তোমরা জয়েন করবে। আমি কি বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আশা করি এই জিনিসগুলো একটু ফলো করবে, তাহলে এই যে বাড়তি সময়টা আর নষ্ট হবে না। শোয়েব নতুন জয়েন করছে, 1902। শোয়েব ছাড়া বাকিদের গুলো ঠিক আছে। শোয়েব তার আইডিটা ঠিক করবে, মানে টাইটেলটা জুম 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 টাইটেল স্টুডেন্ট আইডি দিয়ে অনলি। So students, thank you for your participation in today's class. Hope you are all doing well, and I expect you are not tired in the month of Ramadan. Today we are in the 20th instant of the month of Ramadan. So, dear students, let us start our screen sharing. আমাদের যেটা লাস্ট ক্লাসে ফার্স্ট আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল, সেই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করছি। তো সেকেন্ড চ্যাপ্টারটা সেটা হচ্ছে ডায়োড অ্যাপ্লিকেশনস। যদিও ডায়োড অ্যাপ্লিকেশনে আমরা খুব পিক বিষয়গুলো, কয়েকটা পিক জিনিসগুলো এবং খুব স্পেসিফিক কিছু টপিক আমরা কভার করব। সো প্রথমেই আমরা চলে যাই। তো এই জিনিসগুলো আর আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলবো না, যে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে, যেমন দেখো এটা একটা সিম্পল ফিগার যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই সিম্পল ফিগারের মধ্যে যেমন একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, একটা একটা ডায়োডের ভোল্টেজ দেওয়া আছে ভিডি, আর একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ভিআর দেওয়া আছে। তাহলে এখানে যেটা আমরা জানি অ্যাকর্ডিং টু কার্শফস ভোল্টেজ ল, যে আমাদের এখানে একটা ভোল্টেজ রাইজ থাকবে আর ভোল্টেজ ড্রপ থাকবে। তো দেখা যাচ্ছে এখানে এই যেটা ভোল্টেজ ড্রপ, এটা ভোল্টেজ ড্রপ, দেখো এদের ডিরেকশনটা ডিফারেন্ট। যেমন এখানে মাইনাস প্লাস, মানে মাইনাস শুরু তারপরে প্লাস, এখানে প্লাস দিয়ে শুরু তারপরে মাইনাস, এখানে প্লাস দিয়ে শুরু তারপর মাইনাস। মানে এই দুটো হচ্ছে ভোল্টেজ ড্রপ। সো ইন দ্যাট সেন্স অ্যাকর্ডিং টু কার্শফস ভোল্টেজ ল, এই যে কার্শফস ভোল্টেজ ল, তাহলে আমি এখানে লিখতে পারি ই মাইনাস ভিডি মাইনাস ভিআর ইজ ইকুয়াল টু 0। আর ভিআর মানে অ্যাকর্ডিং টু ওহমস ল আইডি আইআর, আর ভিডি তো ভিডি রয়ে গেল। সো এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি এগুলো কভার করে আসছি। এই বিষয়গুলো এগুলো আমরা কভার করে আসছি, এবং মানে ছোটখাটো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো আমরা এখান থেকে কভার করবো না। কোন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কভার করবো সেগুলো আমি তোমাদেরকে বলে দিব, ওই অনুযায়ী তোমরা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের কভার করবে। সো প্রথমে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে
ডায়োড অ্যাপ্রক্সিমেশন। সো ডায়োড অ্যাপ্রক্সিমেশন মানে আমরা খুব বেশি কিছু এখানে কোনো টেক্সট বা ইত্যাদি শিখবো না, আমরা জাস্ট একটা চার্ট বা টেবল দেখবো এখান থেকে, সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। বলা হচ্ছে দেখো, দ্য প্রাইমারি পারপাস অফ দিস বুক ইজ টু ডেভেলপ, মানে এটা এই বইটার প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, ইজ টু ডেভেলপ আর জেনারেল নলেজ ডেভেলপ করা অফ দ্য বিহেভিয়ার, ক্যাপাবিলিটিস অ্যান্ড পসিবল এরিয়াস অফ অ্যাপ্লিকেশন অফ এ ডিভাইস। অর্থাৎ কোনো একটা ডিভাইস, যেটা আমাদের এই চ্যাপ্টার, আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। সো আমাদের কাজটা হচ্ছে কোনো একটা ডিভাইসের অ্যাপ্লিকেশন, এরিয়া অফ অ্যাপ্লিকেশন বা পসিবল এরিয়া অফ অ্যাপ্লিকেশন, তারপরে এটার ক্যাপাবিলিটি, এটা বিহেভিয়ার, মানে একটা ডিভাইস কিভাবে কাজ করে, এটার বিহেভিয়ার কি, এটার ক্যাপাসিটি কিরকম, মানে এটা কতটুকু ক্যাপেবল, আর এটার পসিবল এরিয়া অফ অ্যাপ্লিকেশন নিয়ে জেনারেল নলেজ গ্যাদার করা ইন এ ম্যানার দ্যাট উইল মিনিমাইজ, মানে এমন এমন একটা ওয়েতে, ইন এ ম্যানার দ্যাট উইল মিনিমাইজ, এমন একটা ওয়েতে এই কাজটা করা, দ্যাট উইল মিনিমাইজ দ্য নিড ফর এক্সটেন্সিভ ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ অনেক বেশি যে ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট যে নিড, সেটাকে ও মিনিমাইজ করতে পারে বা সেটাকে মিটিগেট করতে পারে এই মানে এই কাজগুলো করার মাধ্যমে। অর্থাৎ আমরা যখন অনেক বেশি ডিভাইস আমাদের জেনারেল নলেজ গ্যাদার করব, তখন পরবর্তীতে যেই এক্সটেন্সিভ নিড অফ ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট, সেই ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্টটাকে, যে এক্সটেন্সিভ নিড, সেটাকে মিনিমাইজ করতে পারে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখবো, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, যে আমরা একটা চার্ট দেখবো বা টেবল দেখবো। যেমন দেখো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই চার্টটা টেবলটা তোমরা শিখবে, এবং এটা একই রকম, একই মানে তিনটার ক্ষেত্রে একই। তিনটা মানে হচ্ছে, একটা হচ্ছে সিলিকন ক্ষেত্রে, একটা সিলিকন মডেল মানে সিলিকন বেস, একটা জার্মেনিয়াম বেস, একটা আইডিয়াল মডেল। আইডিয়াল মডেলটা বা সিলিকন, অথবা আইডিয়াল মডেলটা সিলিকন অথবা জার্মেনিয়াম, যে কোনো একটা হইতে পারে। অর্থাৎ সিলিকন অথবা জার্মেনিয়ামটা ডোপড যদি হয়, অর্থাৎ ডোপিং প্রসেসের মাধ্যমে যদি হয়, স্যার সেটা হবে। বোঝা যাচ্ছে না, বেঁচে বেঁচে আসছে। ওকে, এখন কি বোঝা যাচ্ছে? আমি এখন টেবল নাম্বার 2.1 এ আছি, অ্যাপ্রক্সিমেশন এন্ড আইডিয়াল সেমিকন্ডাক্টর ডায়োড মডেলস। এখন কি বোঝা যাচ্ছে আমার কথাটা? এই যে আমি পুরো কথাটা বললাম, আশা করি বোঝা যাচ্ছে। দেখো সিলিকন এবং স্যার বেঁচে জার্মেনিয়াম, বেঁচে আসতেছে। এখনো এখনো কি বেজে বেজে আসতেছে? না স্যার, এখন ঠিক আছে। জি। তাহলে দেখো সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে ডোপিং প্রসেসের মাধ্যমে যদি হয়, আর এটা হচ্ছে শুধু আইডিয়াল, অর্থাৎ এরা কোনো ডোপিং প্রসেসে যাবে না, অর্থাৎ ডোপিং প্রসেসে যাওয়ার আগে যে অবস্থা ছিল সেটা। আর এখানে দেখো, এখানে একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, একটা রেজিস্টার থাকতে পারে, আর একটা তোমার, এটাকে বলা হয় টার্ন অন ভোল্টেজ, এটাকে বলা হয় টার্ন অন ভোল্টেজ, মানে এগুলো সবগুলো মিলে আসলে একটা ডায়োড। এই যে এটা সবগুলো পুরোটা মিলে হচ্ছে একটা ডায়োড, আইডি মানে সেমিকন্ডাক্টর ডায়োড। সেটা সিলিকন বেস হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে, অথবা আইডিয়াল ডায়োড হইতে পারে। তাহলে এই যে তিনটার ক্ষেত্রে দেখো, তিনটার ক্ষেত্রেই তোমার এই ফিগারটা, তিনটার ক্ষেত্রেই দেখো ফিগার, এই বাম পাশের ফিগারটা, বুঝি নাই? তার কথা কেটে কেটে আসে। স্যার কথা কেটে কেটে আসতেছে। স্যার কথা কেটে কেটে আসতেছে। ওকে, এখন এখন কি বোঝা যাচ্ছে? আমরা চ্যাপ্টার নাম্বার 2 তে আছি, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন। স্যার এখনো এখনো ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাকে কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। ওকে, সো হ্যাভ এ লুক। তাহলে দেখো প্রথমে যে ফিগার আমরা দেখতে পাচ্ছি, যে বাম দিকের ফিগারটা সেম, এবং মাঝখানে যে আমাদের যে কন্ডিশন, একটা হচ্ছে ই গ্রেটার দেন ভিটি আর আর গ্রেটার দেন আর এভারেজ। এখানে লেখাটা যদি স্পষ্ট না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে এখানে ক্যাপিটাল আর গ্রেটার দেন আর স্মল আর এফ, মানে এভি। এই যে ই গ্রেটার দেন ভিটি, আর গ্রেটার দেন, মানে দুইটা গ্রেটার দেন স্মল আর এভি, এভারেজ, আর এভারেজ। ওকে, নিচেটাও সেম। ওকে, এখানে ই গ্রেটার দেন, মানে এটা সিগনিফিকেন্ট গ্রেটার দেন বোঝায় আর কি, সিগনিফিকেন্স ইন গ্রেটার দেন, সিগনিফিকেন্ট গ্রেটার দেন বোঝায় এটা, ডাবল গ্রেটার যখন থাকবে। আর আর গ্রেটার দেন আর এভারেজ, এটা এভাবে থাকবে।
এরপরে আসো যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখো আমরা যদি গ্রাফটা খেয়াল করি, প্রথমে দেখো আমাদের এখানে মানটা হচ্ছে ডায়োডের যে ভ্যালুটা, এই টেবিলটা আগে আমাদেরকে দেখতে হবে। এখানে ডায়োডের ভ্যালুটা হচ্ছে ডায়োডের যে ভোল্টেজের মান, সেই ভোল্টেজ ডায়োড ভোল্টেজের মানটা হচ্ছে 0.7 ভোল্ট। এবং 0.7 ভোল্টটা যদি আমি এরকম আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমি যদি এটাকে শো করি, তাহলে দেখো আমার এখানে 0.7 আসতেছে এখানে, আর এখানে এই বরাবর 0.7 আসার পরে এই বরাবর আমার এখানে আমি একটা কারেন্টের ভ্যালু পাচ্ছি। কারেন্টের ভ্যালুটা সবসময় ভার্টিক্যাল, আর ভোল্টেজের মানটা বড় ছোট হতে পারে। যেমন এখানে প্রথম ভোল্টেজের মান 0.7, তারপর ভোল্টেজের মানটা 0.3, তার ভোল্টেজের মানটা কত 0.3, এই যে 0.3। ওকে, সো ইন দ্যাট সেন্স প্রথমে দেখো যখন এখানে আমি এখানে ডায়োড কারেন্টের মান থাকবে, ডায়োড কারেন্টের মান থাকবে, তখন আমি এখানে ডায়োড কারেন্টের একটা ভ্যালু পাচ্ছি। তো কার জন্য? 0.7 ভোল্টের জন্য। কিন্তু আবার আরেকটা ক্ষেত্রে হইতে পারে যে আমি ডায়োড কারেন্টের কোনো মান পাচ্ছি না, অর্থাৎ আইডি এর মান 0 অ্যাম্পিয়ার। তখন এই যে এখানে নিচে হচ্ছে এটা হচ্ছে, তখন আমি এখানে 0 পাচ্ছি, এটা ভ্যালুটা তখন কি পাচ্ছি? তখন 0 অ্যাম্পিয়ার পাচ্ছি। অর্থাৎ তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে এখানে একটা ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স হবে, ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স। একইভাবে জার্মানিয়ামের ক্ষেত্রেও সেম। জার্মানির ক্ষেত্রে আমার এখানে ডায়োড ভোল্টেজের মানটা 0.7 ভোল্ট ছিল, সিলিকনের ক্ষেত্রে জার্মানির ক্ষেত্রে ডায়োড ভোল্টেজের মানটা হবে 0.3 ভোল্ট। যেমন দেখো এই যে 0.7 ছিল, এদিকে মানটা একটু কমে গেছে, এই যে মানটা কমে গেছে 0.3, গ্রাফের মধ্যে শো করছে 0.3। আর আইডি এর মানটা ভার্টিক্যাল ম্যানারে ঠিকই আছে। আবার আইডি এর মানটা যদি 0 অ্যাম্পিয়ার হয়, এই যে আইডি এর মানটা যখন 0 হবে, তখন এটা হবে শর্ট সার্কিট ইকুইভ্যালেন্স, সরি ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স। এটা হবে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স। আর এই ক্ষেত্রে এই যে ডায়োডের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমি এরকম একটা ভোল্টেজ সোর্স দিয়ে, যেটাকে ভোল্টেজ সোর্স দিয়ে দুই পাশে পটেনশিয়াল ডিফারেন্স দুটা পয়েন্ট দেখানো হচ্ছে, দুটা টার্মিনাল দেখানো হচ্ছে, আর এটার মান হচ্ছে 0.7 ভোল্ট। একইভাবে এখানেও সেম, ডায়োডটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখানো হচ্ছে যেখানে, এবং এটার মান হচ্ছে 0.3 ভোল্ট, দুইটা টার্মিনাল দেখানো হচ্ছে। একইভাবে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো, আলটিমেটলি যখন ভোল্টেজের মান একটা, আমার প্রথম ভোল্টেজের মান 0.7 ছিল, তখন এইটার ভ্যালুটা এখানে ছিল। এরপরে ভোল্টেজের মান হচ্ছে 0.3 ভোল্ট, তার ভ্যালুটা এখানে আসছে। এরপরে দেখতে পাচ্ছি ভোল্টেজের মান 0 ভোল্ট, ভোল্টেজের মান কত 0 ভোল্ট, তাহলে ভোল্টেজের মানটা 0 এখানে চলে আসছে। এই বরাবর আইডি এর মানটা ভার্টিক্যাল ম্যানারের উপর দিয়ে চলে আসছে। আর আইডি তো এরকম, তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, যখন ভোল্টেজ ডায়োড ভোল্টেজ যখন 0 ভোল্ট হয়ে গেল, তখন এটার জায়গায় আর আমি কি করতে পারবো না, এরকম কোনো ভোল্টেজ সোর্স ব্যাটারির চিহ্ন দিতে পারবো না। যখন 0 ভোল্ট হয়ে যায়, তখন এটা হয়ে যাবে শর্ট সার্কিট। ভোল্টেজের ক্ষেত্রে কি হয়? শর্ট সার্কিট। আর যখন এই ডায়োড কারেন্টটা 0 অ্যাম্পিয়ার হবে, তখন এটা হয়ে যাবে ওপেন সার্কিট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে ডায়োড কারেন্টটা যখন 0 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ওপেন সার্কিট। সো এটা হচ্ছে তিনটার পারস্পরিক পার্থক্য, অর্থাৎ তিনটা মডেলের বা তিনটা সেমিকন্ডাক্টর ডায়োড মডেলের পারস্পরিক পার্থক্য। একটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, আইডিয়াল সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে। সো এই জিনিসটা তোমরা একটু দেখবে, এটা খুব বেশি টাফ কিছু না, এটা ইজি আছে। এরপরে দেখো যে জিনিসটা এখানে শো করছে, যেমন এই যে অ্যাপ্রক্সিমেশন মডেল নোটেশন, এটা হচ্ছে সিলিকন আর জার্মেনিয়ামের ক্ষেত্রে, আর আইডিয়াল ডায়োড নোটেশন যেটা তোমরা একটু আগে দেখছো। যদিও অলমোস্ট এরা কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই, জাস্ট এখানে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে নিচে কোনো লেখা থাকবে না, আর সিলিকন হলে নিচে এসআই লেখা থাকবে, জার্মেনিয়াম হলে নিচে জিই লেখা থাকবে। যেমন দেখো এখানে একটা সিরিজ ডায়োড কনফিগারেশন উইথ ডিসি ইনপুটস দেখানো হচ্ছে। যেমন এই যে এখানে দেখো এখানে ডায়োডটা কিন্তু নিচে এসআই লেখা, তার মানে এটা সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড মডেল, মানে এটা এখানে যে এসআই লেখা আছে নিচে, এটা সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড মডেল। সো এই যে বিষয়টা, এই কাজটা করার জন্য, যেমন এখানে ওখানে যে কথাটা আমরা দেখে আসছি, বলা হচ্ছে দেখো, in general a diode is in the on state if the current established by the applied source is such that, স্বাভাবিকভাবে মানে একটা নর্মাল ওয়েতে যে বলতে গেলে বলা হয় a diode is in the on state, মানে ডায়োডটা অন অবস্থায় থাকবে if the current established by the applied source, যে কারেন্টটা এস্টাবলিশ করা হবে অ্যাপ্লাইড সোর্সের মাধ্যমে, is such that, এটা এমন হবে যে its direction matches that of the arrow in the diode symbol, অর্থাৎ এটা ডিরেকশনটা ডায়োড সিম্বলের সাথে ম্যাচ করতে হবে, অর্থাৎ ডায়োড সিম্বল যেদিকে, এটা ডিরেকশনটা সেম দিকে হইতে হবে। and VD greater than or is equal to 0.7 volt for silicon, যেটা একটু আগে আমরা দেখলাম, আর VD greater than or is equal to 0.3 volt for germanium, যেটা তাও একটু আগে আমরা দেখলাম। তো এই যে জিনিসটা, এইটার মধ্যে যেমন এই যে দেখো ডায়োডের যে ডিরেকশন, এই যে ডায়োডের যে ডিরেকশন, এই যে the current established by the applied source, মানে কারেন্টের যে ডিরেকশন সেটা কি হবে, is such that its direction matches that of the arrow in the diode symbol, এই যে ডায়োড সিম্বলের দিকে, ডায়োড সিম্বল যেদিকে কারেন্টের ডিরেকশন দেখো সেম দিকে হচ্ছে, এই যে ডায়োড সিম্বল যেদিকে, ডায়োড সিম্বল, এই যে ডায়োড সিম্বল দেখানো হচ্ছে, ডায়োড সিম্বলের একটা দিকে কারেন্টের ডিরেকশনও সেম দিকে এখানে শো করছে। এবং ইন দ্যাট সেন্স এখান থেকে
আমরা একটা এই যে এটা যে সিরিজ ডায়োড কনফিগারেশন যে কথা বলা হচ্ছে, মানে একটা ডায়োড যে সিরিজে থাকে সেটা সিরিজ ডায়োড কনফিগারেশন। এরপর আমরা প্যারালালের ক্ষেত্রে এটাও দেখবো। তো সিরিজ ডায়োড কনফিগারেশনের ক্ষেত্রে এটাকে আমরা যদি আবার ডায়োডের ডায়োডটাকে যদি আমরা এভাবে কারেন্ট এখানে যেহেতু কারেন্টের ডিরেকশন দেখানো হয় না, আমরা যদি কারেন্ট ডিরেকশন দিয়ে শো করি, তবে এখানে যদি একটা রেজিস্টার আনা হয় তখন সেই ক্ষেত্রে ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য ডায়োড, মানে একটা ডায়োডের অবস্থা বা স্টেট বোঝানো হচ্ছে যেখানে একটা কারেন্টের ডিরেকশন শো করছে। একইভাবে এই যে পরের অংশে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবস্টিটিউটিং দ্য ইকুইভ্যালেন্ট মডেল ফর দ্য অন ডায়োড অফ ফিগার 2.10, অর্থাৎ এই ফিগারটা, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এখানে, এই ফিগারটাতে এই যে ফিগারটা ডায়োডের জায়গায় একটা ব্যাটারি নিয়ে আসা হয়েছে, যেটা একটু আগে আমরা দেখছি। ডায়োডের জায়গায় একটা ব্যাটারি নিয়ে আসা হয়েছে কার জন্য? সিলিকনের জন্য। এই যেখানে যেটা একটু আগে দেখছিলাম, এই যে এই সিলিকনের জায়গায় এখানে ডায়োডের জায়গায় একটা ব্যাটারি নিয়ে আসছি। ডায়োড ভোল্টেজের মধ্যে একটা ব্যাটারি, ডায়োড ভোল্টেজ যেটার মান হচ্ছে 0.7 ভোল্ট। সো এই সেম কাজটাই দেখো এখানে করা হয়েছে। যেখানে সিলিকন ছিল, সিলিকন ডায়োড ছিল, সেমিকন্ডাক্টর ডায়োড, ওটার জায়গায় একটা কি করা হয়েছে? ব্যাটারি নিয়ে আসা হয়েছে। ডায়োড ভোল্টেজ দুই প্রান্তের বিভব পার্থক্য দেখানো হচ্ছে, আর এটা ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট, বাকি মানগুলো সেম। এটা হচ্ছে এইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইডি, আর এটার ভিতরে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইআর। অর্থাৎ এখানে ভোল্টেজ সোর্স থেকে ব্যাটারি থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে আইটা যখন ভিডির ভিতর দিয়ে যাবে তখন সেটা আইডি, আর আইটা যখন আই নামক কারেন্টটা যখন আর এর ভিতরে যাবে তখন আলটিমেটলি সেটা নাম হবে আইআর। আসলে আলটিমেটলি আইডি এবং আইআর দুইটাই সেম। আইডি এবং আইআর দুইটাই সেম। কেন সেম হবে? আইডি এবং আইআর দুইটাই সেম কেন হবে? কে বলতে পারবে? শ্রেণী বন্ধনীতে সিরিজ কানেকশন, রাইট, ভেরি গুড। সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন থাকার কারণে কারেন্টটা সেম হবে। মানে আলটিমেটলি এখানে যদি একটা এই ডায়োড ভোল্টেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটাকে বলা হয় ডায়োড কারেন্ট, মানে আইডি, আর আর এর মধ্যে দিয়ে অর্থাৎ রেজিস্টারের মধ্যে যে কারেন্ট সেটাকে বলা হচ্ছে আইআর। আলটিমেটলি আইডি এবং আইআর দুইটাই সেম, কারণ এরা সিরিজ কানেকশনের মধ্যে আছে। সো এটা আমরা অনেস্ট এটা আছি আপাতত। এই যে সাবস্টিটিউটিং দ্য ইকুইভ্যালেন্ট মডেল ফর দ্য অনেস্ট অন ডায়োড অফ ফিগার 2.10, মানে এই ফিগারটার কথা বলা হচ্ছে। আলটিমেটলি আমি টেক্সটগুলো আমি স্কিপ করে যাচ্ছি, যেটা তোমরা খেয়াল করছো। এরপর আমরা অফ স্টেটটা দেখবো, সেটা একটু পরে। তো এরপরে দেখো, আলটিমেটলি আমাদের এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি আলটিমেটলি সেটা হবে ভিডি ইকুয়াল টু ভিটি। এখানে ভিটিটা হচ্ছে, ভিটি কে বলা হবে, এই যে দেখো ভিটিটাকে বলা হবে টার্ন অন ভোল্টেজ, টার্ন অন ভোল্টেজ ভিটি অফ ইচ ডায়োড, টার্ন অন ভোল্টেজ ভিটি। আর ভিডি হচ্ছে ডায়োড ভোল্টেজ। আলটিমেটলি একটা ভোল্টেজের টার্ন অন, মানে একটা ভোল্টেজ যখন অন অবস্থায় থাকবে সেটার যে ভোল্টেজটা আমি পাবো, একটা ভোল্টেজ যখন টার্নড অন, একটা ভোল্টেজকে যখন অন অবস্থায় থাকবে, টার্ন অন করা হবে, তখন যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিটি। আর আলটিমেটলি ওই ভোল্টেজটার নামই তো ডায়োড ভোল্টেজ, মানে দ্যাট ইজ সেটা হচ্ছে ভিডি। তাহলে ভিডি ইকুয়াল টু হবে ভিটি। তাহলে ভিডি ইকুয়াল টু পেলাম কি? ভিটি। এরপরে আমরা এই জায়গাটাতে এই যে প্রথম ইকুয়েশনটা পেয়েছি, ইকুয়েশন নাম্বার 2.4। এরপরে আসো এই যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারটাতে দেখো, এই ফিগারটাতে সেম আগে একটু আগে বলছিলাম যে আমরা এখানে যদি কার্শফ ভোল্টেজটা অ্যাপ্লাই করি, এখানে তিনটা ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ভিডি, আর একটা হচ্ছে ভিআর। তো এখানে আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি, যে এখানে মাইনাস দিয়ে শুরু, তারপরে প্লাস, তারপর এখানে প্লাস দিয়ে শুরু, মাইনাস, এখানে প্লাস দিয়ে শুরু, মাইনাস। তার মানে আলটিমেটলি আমার এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এটা হচ্ছে ভোল্টেজ রাইজ আর এই দুটো হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে আমার এখানে ইকুয়েশনে কি দাঁড়াবে? ই ই মাইনাস ভিডি মাইনাস ভিআর হবে না, ইকুয়াল টু 0। কথাটা খেয়াল করো। কার্শফ ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি, ইকুয়েশনটা কি হবে আলটিমেটলি? আসলে প্রথম ইকুয়েশনে কি ছিল? প্রথমে ইকুয়েশনে কি ছিল বলো তো? প্রথম ইকুয়েশনে কি ছিল? এখানে প্রথমে এই ইকুয়েশনে কি ছিল? এই ইকুয়েশনটা আলটিমেটলি ছিল ই মাইনাস ভিডি, এখানে যেহেতু সাফিক্স আসতেছে না আমি এভাবে লিখি, মাইনাস ভিআর ইকুয়াল টু 0। দেখো তো, ইনিশিয়ালি অ্যাকর্ডিং টু কার্শফ ভোল্টেজ ল, আমাদের ইকুয়েশনে এটা ছিল কিনা? ই মাইনাস ভিডি মাইনাস ভিআর ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা? আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আমার এই যে একটা নতুন, আমি যে একটা পপ আপ আনলাম, একটা মেসেজ, এটা কি দেখা যাচ্ছে? ই মাইনাস ভিডি মাইনাস ভিআর ইকুয়াল টু 0, এটা আমি লিখছি, তোমাকে দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এরপরে যেহেতু ভিডি মানে ভিটি, তাহলে আমি কি লিখতে পারি ই মাইনাস ভিটি মাইনাস ভিআর ইকুয়াল টু 0? কোনো অসুবিধা আছে কিনা? তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে?
আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি আমরা কি ফাইনালি এটা আমরা কি এভাবে লিখতে পারবো কিনা যে E minus VT equal to VR. That means VR equal to E minus VT. ঠিক আছে, পারবো? পারবো স্টুডেন্টস? জি স্যার। তার মানে এই যে এই ইকুয়েশনটাই দেখো, এই যে লাস্টের ইকুয়েশনটাই তো এইটা, ঠিক না? এই ইকুয়েশনটা তো এখানে লিখছে। তার মানে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা জাস্ট তোমাদেরকে আমি এখানে দেখাইলাম একটা মেসেজের মাধ্যমে। তোমরা এটা বুঝতে পারছো স্টুডেন্টস? জি স্যার। ওকে, জি তো স্যার। এই যে ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে আমি জাস্ট দেখাই। এই যে লুক এখানে শো করছে ইকুয়েশনটা কিভাবে আসছে। তো এটা আমি আর লাগবে না, ডিলিট করে দিই। তাহলে ভিআর ইজ ইকুয়াল টু ই মাইনাস ভিটি, এটা কার্শফ ভোল্টেজ ল থেকে আসছে। আবার আইডি, আইডি মানে যেটা একটু আগে তোমাদের বলছিলাম, আইডি মানে আইআর। তাহলে দেখো আইডি ইকুয়াল টু আইআর ইজ ইকুয়াল টু ওহমস ল, ভিআর ডিভাইড বাই আর। ভিআর মানে ভি মানে আর এর ভোল্টেজ আর কি, পটেনশিয়াল ডিফারেন্স, ভিআর ডিভাইড বাই আর। সো এখান থেকে আমরা তিনটা ইকুয়েশন আমরা এখান থেকে ইজিলি পেয়ে গেলাম। আর এরপরে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, যদি এটা অফ স্টেটের ক্ষেত্রে হয়, অফ স্টেটের ক্ষেত্রে কি হবে দেখো, ডায়োডের সিম্বলটা ঘুরে গেছে। ডায়োড সিম্বলটা কি হয়ে গেছে? ঘুরে গেছে। ব্যাটারির ডিরেকশন আগের মতোই আছে, ডায়োড সিম্বলটা কি হয়ে গেছে? ঘুরে গেছে না? তাহলে এখন কি বলছে? রিভার্সিং দ্য ডায়োড অফ ফিগার 2.10, ওই যে যেটা আমাদের মূল ফিগার ছিল সেটাকে ঘুরাই দিচ্ছে। ডায়োড সিম্বলটা দেখো, ডায়োড সিম্বলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কারেন্ট ডিরেকশন তো একই দিকেই আছে, কারণ যেহেতু ভোল্টেজ সোর্সের ডিরেকশন চেঞ্জ হয় নাই, কারেন্টের ডিরেকশন সেম জায়গাতেই আছে। তাহলে ইন দ্যাট সেন্স কি হবে তখন? আলটিমেটলি আমরা এটাতে পাবো অফ স্টেট। অফ স্টেট মানে এখানে হবে শর্ট সার্কিট, ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স, সাবস্টিটিউটিং দ্য ইকুইভ্যালেন্ট মডেল ফর দ্য অফ ডায়োড অফ ফিগার 2.13। এই যে ফিগার 2.13 এর ক্ষেত্রে এটা হবে অফ স্টেট। অফ স্টেট মানে হচ্ছে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স, অর্থাৎ আইডি এর মান তখন হয়ে যাবে 0 অ্যাম্পিয়ার। আর ভিডি এর মান তখন, ভিডি এখানে একটা ডায়োড ভোল্টেজ হয়তো পাবো, সেটা মান হবে ই। ডায়োড ভোল্টেজের মানটা হবে ই এর মানের সমান, কিন্তু আই যেহেতু এটা ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স, এখানে আইডির মানটা হয়ে যাবে 0। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাবো, যেহেতু আইডির মানটা 0, আইআর এর মানও হয়ে যাবে 0, যেহেতু আইডি ইকুয়াল টু আইআর, সিরিজ কানেকশন, আইডি ইকুয়াল টু আইআর। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে ভিআর ইজ ইকুয়াল টু আইআর ইনটু আর। আবার আইআর মানে হচ্ছে আইডি, আইডি মানে 0, আলটিমেটলি ভিআর এর মান হবে 0 ভোল্ট। ভিআর এর মান কত হবে? 0 ভোল্ট অফ স্টেটের ক্ষেত্রে। সো ইন দ্যাট সেন্স কার্শফ ভোল্টেজ ল আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা এই জিনিসগুলো পাইছি। পাওয়ার পরে আবার আমরা এখানে অন স্টেটের ব্যাপারটা বুঝছি, অফ স্টেট ব্যাপারটাও বুঝছি। তাহলে আমরা ইজিলি সিরিজ ডায়োড কনফিগারেশন উইথ ডিসি ইনপুট, এই জিনিসটা কি আমরা এখন বুঝতে পারবো নাকি পারবো না বলো তো? এখানে যদিও শুধু সিলিকন দিয়ে বোঝানো হয়েছে আর কি, 0.7 ভোল্ট, ভিডি এর মান 0.7 ভোল্ট দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা একইভাবে জার্মানির ক্ষেত্রে সেম কাজটা করা যাবে। ইজ ইট ক্লিয়ার? আর এই যে এখানে অন স্টেটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ রাইজ, এই কথাগুলো এখানে বলা আছে, যেগুলো তোমরা ইজিলি এখান থেকে পারবে। আর আমি তোমাদের এই টেক্সট গুলো কিছুই বলি নাই, জাস্ট আমি তোমাদের ফিগার থেকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এবং আশা করি ইকুয়েশন গুলো দেখানোর চেষ্টা করছি। আমি আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝছো। ঠিক আছে, তাহলে এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, পারবে কিভাবে আমরা সিরিজ ডায়োড কনফিগারেশন আমরা সম্বন্ধে কিছু লিখতে পারবো উইথ ডিসি ইনপুট। যদি ডিসি ইনপুট সিরিজ ডায়োড কনফিগারেশনের ডিসি ইনপুটের ক্ষেত্রে সিরিজ ডায়োড কনফিগারেশন আমরা যদি বলতে চাই, তাহলে কি আমরা লিখতে পারবো কিনা স্টুডেন্টস? পারবো? ইজি, জি স্যার। এটা ইজি, ভেরি ইজি। দেখো এটার উপর ভিত্তি করে এটা ইজি কিভাবে বুঝবা, এই দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে বুঝে যাবা। দেখো এই যে ফিগার একটা দেয়া আছে, এখানে মান দেয়া আছে, ই এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, আর ভিডি আর আইডি এর মান দেয়া নাই। বলছে ফর দ্য সিরিজ ডায়োড কনফিগারেশন ফিগার 2.16 মানে দিস ওয়ান, ডিটারমাইন ভিডি, ভিআর এন্ড আইডি। এই যে ভিডি এর মান দেয়া নাই, ভিআর এর মান দেয়া নাই, আইডি এর মান দেয়া নাই, আইডি মানে আইআর এর মানও দেয়া নাই। সো ইন দ্যাট সেন্স কি হবে, প্রথমে যেটা আমরা জানি, যেহেতু সিলিকন দেখে ফেললাম, যেহেতু সিলিকন দেখে ফেলছি, সিলিকন দেখে ফেলার সাথে আমি বুঝে যাচ্ছি যে ভিডি এর মানটা হবে কত, ভিডি এর মানটা কত হবে সিলিকনের ক্ষেত্রে? ভিডি এর মানটা 0.7 ভোল্ট, তাই তো? এরপরে আসো আমাদের এরপর কার্শফ ভোল্টেজ ল আমরা অ্যাপ্লাই করি। কার্শফ ভোল্টেজ যেটা দেখছিলাম, ভিআর ইজ ইকুয়াল টু ই মাইনাস ভিটি দেখছিলাম তোমরা, ভিআর ইজ ইকুয়াল টু ই মাইনাস ভিটি। আর ভিটি মানে আলটিমেটলি ভিডি, ভিটি মানে তো ভিটি ইকুয়াল টু ভিডি, ভিটি যেখানে ভিডি লিখতে পারি, তাহলে ভিআর ইজ ইকুয়াল টু ই মাইনাস ভিডি। তাহলে ই এর মান দেয়া আছে কত? 8 ভোল্ট, ভিডি এর মান কত? 0.7 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ভিআর এর মানটা বের করতে পারি। যদি ভিআর এর মান বের করে ফেলতে পারি, একইভাবে আইডি মানে আইআর এর মানও ইজিলি ভিআর ডিভাইড বাই আর ওহমস অ্যাপ্লাই করে এখান থেকে আমরা আইডি দ্যাট ইজ ইকুয়াল টু আইআর এর মানও বের করে ফেলতে পারবো ইজিলি। একইভাবে পরের প্রবলেমটাতে আসি। যেমন এখানে দেখো
বলছে যে ডিটারমাইনিং দ্য আননোন কোয়ান্টিটিস ফর এক্সাম্পল 2.7 টু এক্সাম্পল 2.7 এর জন্য কিছু আমরা আননোন কোয়ান্টিটি আমরা এখান থেকে বের করব। জাস্ট এখানে কি করছে এক্সাম্পল যে 2.6টা সেই এক্সাম্পল 2.6টা এখানে রিভার্স করছে, রিপিট করছে, যেখানে ডায়োডটাকে রিভার্স করা হয়েছে। এক্সাম্পল 2.6টাকে রিপিট করা হয়েছে, যেখানে ডায়োডটাকে এখানে রিভার্স মানে অফ স্টেট করা হয়েছে আর কি। ডায়োডটা রিভার্স মানে অফ স্টেট, একটু আগে যেখানে যেটা আমরা দেখছিলাম, এই যে ডায়োডটাকে রিভার্স করা মানে কি, রিভার্সিং দ্য ডায়োড, দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স কি অফ স্টেট, মানে এই যে অফ স্টেট মানে ওপেন সার্কিট। ঠিক আছে, তো এখানেও সেম, ডায়োডটাকে রিভার্স করা মানে হচ্ছে এই যে ডায়োডটাকে, এই ফিগারটাকে, এই এক্সাম্পলে ডায়োডটাকে রিভার্স করা মানে হচ্ছে এটাকে ওপেন সার্কিট করা। হ্যাঁ, এখানে যে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে তো আমাদের আগের মানগুলো একই রকম রয়ে গেছে, এর মানে 8 ভোল্ট, আর এর মানে 2.2 কিলো ওহম একই রকম রয়ে গেছে। সো ইন দ্যাট সেন্স যেটা হচ্ছে, যখন তুমি ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স করে ফেলছো, তাহলে আইডির মান তো 0 অ্যাম্পিয়ার, আইআর এর মানও 0 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমি যদি কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে ই মাইনাস ভিডি মাইনাস ই আর আগের মতোই আছে, ভিডি ইকুয়াল টু ই মাইনাস ই আর, ভিডি ইকুয়াল টু ই মাইনাস ভি আর, আর ভি আর এর মান তো 0, তাহলে এখান থেকে ই মাইনাস 0, ই মাইনাস 0 মানে কত, ই মানে 8, তাহলে ভিডি এর মান হচ্ছে 8 ভোল্ট। সো এখান থেকে ইজিলি আমরা এই জিনিসটা বের করতে পারি। আবার আইডি এর মান যেহেতু 0 অ্যাম্পিয়ার, ডিউ টু ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স, সিন্স ভিআর ইজ ইকুয়াল টু আইআর ইনটু আর, আইআর এর মান 0, তাহলে ভিআর এর মান হবে 0 ভোল্ট। আর অ্যাপ্লাইং কার্শফ ভোল্টেজ ল ইন এ ক্লোজ লুপ, এখান থেকে আমরা এই জিনিসটা পেতে পারি। সো দিস থিংস আর ভেরি ইজি, খুব ছোটখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুব ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানেও সেম, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, আর এটার উপর ভিত্তি করে এই যে এখানে একটা তোমরা এটা প্রথমে তো যেহেতু 0.7 ভোল্ট, ওই যে আগে একটা ফিগার তোমরা দেখছো, গ্রাফ দেখছো, 0.7 ভোল্টের ক্ষেত্রে গ্রাফ হবে এরকম। আর যদি ভি এর মান 0.5 ভোল্ট হয়, তখন সেক্ষেত্রে গ্রাফটা হবে, মানে ভিডির মানটা হবে একই জায়গায়, তখন গ্রাফ এখানে ভার্টিক্যাল হবে এই জায়গাটাতে, অর্থাৎ আইডি এর মানটা এদিকে এই জায়গায় এই বরাবর বাড়বে। এখানে তো 0.7 ভোল্ট বরাবর বাড়ছে, কিন্তু যখনই আমি এখানে এটার আনসার ভিডির মান 0.5 ভোল্ট পাবো, তখন এটার মানটা 0.7 থেকে একটু সামনের দিকে চলে আসবে, তখন এটা এই বরাবর আমি আইডি এর ভ্যালুটা পেতে থাকবো। সো এই জিনিসগুলো তোমরা ইজিলি পারবে, এটা লাগবে না, প্রথম তিনটা দেখবা তোমরা। এক্সাম্পল 2.6, 2.7, 2.8, এই যে 6 মার্ক করো। এক্সাম্পল 2.6, 2.7, 2.8। এখানে আর আমরা তেমন কিছু পড়বো না, আমরা সরাসরি চলে যাবো এখন হাফ ওয়েভ রেকটিফায়ারে। হ্যাঁ স্যার আবার একটু বলবেন 2.6 তারপর 7, 8, 2.6, 2.7, 2.8 এক্সাম্পল। ঠিক আছে, স্যার এগুলো কি হোমওয়ার্ক? হ্যাঁ হোমওয়ার্ক মানে এগুলো, এগুলো তো খুব সিম্পল, এগুলো হোমওয়ার্ক মানে এগুলো তো তোমরা এখানে দেখছো, স্যার এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো তোমরা করবা হোমওয়ার্ক, ঠিক আছে, বাট এগুলো তো খুব বাসায় করব এমনিতে। হ্যাঁ অফকোর্স, কিন্তু এগুলো তো খুব সিম্পল জিনিস, মানে এগুলো করতে তোমাদের 1 মিনিটও লাগবে না এই প্রবলেমগুলো সলভ করতে। তো এগুলো তোমরা করবা আজকে তারিখ দিয়ে। এক্সাম্পল 2 পয়েন্ট, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো আজকে, এই রেকটিফায়ার গুলো নিয়ে, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে আরো কিছু প্রবলেমস আমরা দেখবো। ওগুলা একটু কমপ্লেক্স প্রবলেম, আর এগুলো তো ভেরি সিম্পল। সো প্রথমে চলে আসো, আমরা যে আমাদের আজকে যে মূল টপিক, আমাদের যে মেইন টপিক যে আসলে মেইনলি আমরা কভার করতে চাচ্ছি, সেটা হচ্ছে সাইনোসয়েডাল ইনপুটস, দ্যাট ইজ হাফ ওয়েভ রেকটিফিকেশন। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি মূল টেক্সটে যাওয়ার আগে একটু ফিগার নিয়ে একটু এক্সপ্লেইন করি। ফিগার নাম্বার 2.43, দ্যাট ইজ হাফ ওয়েভ রেকটিফায়ার। এইটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ফিগার তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এটার ইনপুট দেখতে পাচ্ছ, আসলে এটা ইনপুট। এটার আউটপুট ইকুইভ্যালেন্স কি হবে সেটা একটু পরে তোমাদেরকে আমি দেখাবো। এটা ইনপুটটা এরকম যে জিরো থেকে এটা পুরাটা একটা লাইফ, পুরো যে লেংথ, পুরো একটা পিরিয়ড হচ্ছে টি, 0 থেকে টি পর্যন্ত হচ্ছে ওর একটা পিরিয়ড। অর্থাৎ একটা টোটাল একটা, এই যে একটা যদি পার্টিকেল, একটা যদি ওয়েভ পার্টিকেল এখান থেকে স্টার্ট করে ওর যাত্রা শুরু করে, এখান থেকে করে এখানে যখন আসবে একটা পিরিয়ড সে কমপ্লিট করবে। অর্থাৎ এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে একটা ওয়েভ লেংথ, ওয়ান সাইকেল। ওকে, একটা ওয়ান সাইকেলও অতিক্রম করলো, বা একটা পিরিয়ড সে অতিক্রম করলো। ওকে, সো দিস ইজ কল্ড ওয়ান ওয়েভ লেংথ, সে অতিক্রম করছে। বুঝাতে পারছি? এবং এই যেটা তুমি অ্যাকর্ডিং টু ফিজিক্স তোমরা যেটা জানো, ফিজিক্সের পয়েন্ট অফ ভিউতে তোমরা জানো, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এখানে যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেলের বিষয় আছে, স্বাভাবিক এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিরও ব্যাপার থাকবে, যে এখানে সেজন্য এটাকে বলা হচ্ছে ওমেগা টি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে বিষয়টা সেটা এখানে থাকবে, যে সময়ের সাপেক্ষে আমি যখন সময় এবং এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুটাই থাকবে, তো সেক্ষেত্রে এখানে হবে ভিআই ইজ ইকুয়াল টু, যেটা তোমরা জানো ফিজিক্সের সূত্র, ভিআই ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা
টি। ভিআই হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, আর মানে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, আর সাইন ওমেগা টি এটা থাকবে। আর এটার ক্ষেত্রে আমরা যে আমরা সার্কিট পাবো, সার্কিট হবে এই টাইপের, এই যে যেখানে একটা ইনপুট ভোল্টেজ থাকবে, একটা আউটপুট ভোল্টেজ থাকবে, আর একটা ডায়োড থাকবে, একটা রেজিস্টর থাকবে। তো এটা হচ্ছে এই যে হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট সিম্বল, এটা হাফ ওয়েভ রেকটিফায়ারের গ্রাফ সিম্বল। খুব মনোযোগ সবাই খেয়াল করো, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের গ্রাফ সিম্বল, ইনপুট গ্রাফ, আর এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট সিম্বল। তাহলে প্রথমে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে যে কথাটা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বলা হচ্ছে। The diode analysis will now be expanded to include time varying functions such as the sinusoidal waveform and the square wave. মানে ইউজুয়ালি ডায়োড, আমাদের যে ডায়োড অ্যানালাইসিস সেটা আমরা এখন টাইম ভেরিং ফাংশনের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভফর্ম, আর হচ্ছে স্কয়ার ওয়েভ। এই দুইটা নাম টাইম ভেরিং ফাংশন। There is no question that the degree of difficulty will increase, অর্থাৎ স্বাভাবিকভাবে ডিফিকাল্টি লেভেলটা, ডিগ্রি অফ ডিফিকাল্টি যে লেভেলটা সেটা ইনক্রিজ করবে। But once a few fundamental maneuvers are understood, the analysis will be fairly direct and follow a common thread. অর্থাৎ যখনই আমরা ফিউ ফান্ডামেন্টাল ম্যানুভার্স, অর্থাৎ এখানে যে এই টার্মটা আমাদের জন্য নতুন, যখন আমরা যখন কিছু ফান্ডামেন্টাল বা বেসিক নলেজ আমরা যখন গ্যাদার করে ফেলবো কি সম্পর্কে, এই যে টাইম ভ্যারিং ফাংশনগুলো সম্পর্কে, অর্থাৎ সাইনুসয়েডাল ওয়েভফর্ম এবং স্কয়ার ওয়েভ সম্বন্ধে আমরা যদি কিছু ফান্ডামেন্টাল নলেজ গ্যাদার করে ফেলবো, তখন আমাদের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আমরা এই কাজটা ইজিলি করতে পারবো। দ্যাট উইল বি ফেয়ারলি ডিরেক্ট এন্ড ফলো আ কমন থ্রেড, মানে একটা জাস্ট কমন একটা ব্যাপার সে তখন ফলো করবে। তো আমাদের এই কথাটা জাস্ট একটু হেডিং দিলাম, কিন্তু আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে তোমাদের যখন কোনো কিছু লিখতে বলবে বা হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে তোমাদের যখন কোনো প্রশ্ন আসবে, তোমাদের কাজটা শুরু হবে বা তোমাদের লেখাটা শুরু হবে এই জায়গাটা থেকে, তোমাদের টেক্সট অর্থাৎ তোমাদের পড়াটা শুরু হবে মেইনলি এই জায়গাটা থেকে। ওকে, সো বলা হচ্ছে দেখো, the simplest of networks to examine with a time varying signal appears in figure 2.43, যেটা তোমাদের প্রথমে আমি একটু তোমাদের ইন্ট্রোডিউস করছি। That is 2.43 half wave rectifier. For the moment we will use the ideal model to ensure, আমি ব্র্যাকেট অংশটা পরে পড়ছি। For the moment we will use the ideal model to ensure that the approach is not clouded by additional mathematical complexity. অর্থাৎ আমরা যখন আইডিয়াল মডেলটা ইউজ করব, আমি এটা এনশিওর করতে চাই যে এটাতে কোনো এডিশনাল ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না। That we to ensure that the approach is not clouded. Clouded মানে এটাতে আরো কিছু মানে কি বলা যায়, টার্মটা এভাবে এটার অর্থটা বলা যায়। তোমার এখানে ক্লাউডেড মানে বলা হচ্ছে ছেয়ে যাওয়া, অর্থাৎ আচ্ছন্ন হওয়া, বা বলা যায় যে ওইটার কি বলা যায়, ওই অংশটা বেড়ে যাওয়া, ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটির পোর্শনটা বেড়ে যাওয়া বা ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটি ঘনত্বটা বেড়ে যাওয়া, ওইটা মিন করছে। হ্যাঁ, সো এই যে কাজটা, অর্থাৎ তুমি যখন আইডিয়াল মডেল ইউজ করবা তখন কি হবে, আইডিয়াল মডেলের মাধ্যমে আমরা বলতে পারি যে টু এনশিওর দ্যাট দ্য অ্যাপ্রোচ ইজ নট ক্লাউডেড বাই এডিশনাল ম্যাথমেটিক্যাল কমপ্লেক্স, মানে ওখানে অনেক বেশি ম্যাথমেটিক্যাল বা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস বা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ফ্যাক্টস থাকবে না। আর এখানে আইডিয়াল মডেল মানে বলা হচ্ছে কি, নোট দ্য অ্যাবসেন্স অফ দ্য সিলিকন অর জার্মেনিয়াম লেভেল টু ডিনোট আইডিয়াল ডায়োড, অর্থাৎ এখানে সিলিকন এবং জার্মেনিয়ামের অ্যাবসেন্সটা এখানে আমরা থাকবে। মানে আইডিয়াল যখন বলবো আলটিমেটলি সেটাকে তখন আমার মানে সিলিকন জার্মেনিয়াম থাকবে, বাট সিলিকন জার্মেনিয়ামের সেটা আইডিয়াল বেস হবে, অর্থাৎ এখানে কোনো ডোপিং প্রসেস হবে না। তো যাই হোক, এটা আমাদের জাস্ট তোমাদের আমি জাস্ট বলার জন্য বললাম। আমরা মেইনলি পড়বো হচ্ছে ফর দ্য মোমেন্ট উইল ইউজ দ্য আইডিয়াল মডেল টু এনশিওর দ্যাট দ্য অ্যাপ্রোচ ইজ নট ক্লাউডেড বাই এডিশনাল ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটি ওভার ওয়ান ফুল সাইকেল। আমরা এবার হাফ ওয়েভ রেকটিফায়ার মূল পোর্শনটা চলে আসছি, আমি ফিগারটা রাখি তোমাদের জন্য। Over one full cycle, that is 0 to t/2, অর্থাৎ একটা পিরিয়ডের অর্ধেক সময়টা, অর্থাৎ 0 থেকে t/2 সময়ের মধ্যে বলা হচ্ছে over one full cycle defined by the period t of figure 2.43, the average value is 0, অর্থাৎ বলা হচ্ছে যে the algebraic sum of the areas above and below the axis, অর্থাৎ এই যে পুরা একটা ওভার ওয়ান ফুল সাইকেল, একটা পুরো অংশের মধ্যে 0 to t/2 না, ওভার ওয়ান ফুল সাইকেল পুরো একটা অংশের মধ্যে, যেমন দেখো যে অংশটাতে যে অংশের উপরে আছে ওরকম সেম একটা অংশ নিচেও আছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, algebraic sum of the areas above and below the axis, অর্থাৎ এরিয়া যে অংশটা above axis আছে, যে অংশটা below axis আছে, অর্থাৎ axis এর উপরে এবং axis এর নিচের অংশটা পুরাটার এভারেজ ভ্যালুটা আলটিমেটলি 0 হবে, স্বাভাবিক, কারণ বোথ সাইড উপরেও আছে নিচেও আছে, মানে দুইটাতে সেম আছে বোথ সাইডে।
সো দ্যাট ইন দ্যাট সেন্স যেটা হবে সেটা এই জন্য এটাকে বলা হচ্ছে দ্য সার্কিট অফ ফিগার 2.43 is called a half wave rectifier will generate a waveform V naught that will have an average value of particular that is used in the AC to DC conversion process. অর্থাৎ এই যে কাজটা আমরা করব এটার মাধ্যমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা একটা ওয়েভফর্ম জেনারেট করবে এবং সেটার ভ্যালুটা যে ভ্যালুটা আমরা এভারেজ ভ্যালুটা পাবো সেটা AC to DC কনভার্সন প্রসেসে ইউজ করা হবে। When employed in the rectification process, যখন এটাকে rectification process আনা হবে, a diode is typically referred to as a rectifier. নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো, অর্থাৎ একটা ডায়োডকে যখন রেকটিফিকেশন প্রসেসে আনা হবে তখন ওই ডায়োডকে বলা হবে রেকটিফায়ার। Its power and current ratings are typically much higher than those of diodes employed in other applications. এবং এটা যখন রেকটিফায়ার হয়ে যাবে, যখন এটা রেকটিফিকেশন প্রসেসে এসে এটা যখন রেকটিফায়ার হয়ে যাবে তখন এটার পাওয়ার এবং কারেন্ট রেটিং অনেক বেশি হায়ার হবে, অনেক বেশি হবে কাদের তুলনায়? ওই ডায়োডগুলোর তুলনায় যেগুলো যাদেরকে অন্য অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়েছে। আমাদের এই চ্যাপ্টারটা তো ডায়োড অ্যাপ্লিকেশন, তাই না? তো এখানে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডায়োডের, একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটাকে রেকটিফায়ার হিসেবে পারফর্ম করানো বা রেকটিফায়ার হিসেবে কি বলা যায়, রেকটিফায়ার হিসেবে এটাকে এক্সিকিউট করা। তো এটা হচ্ছে ডায়োডের একটা অ্যাপ্লিকেশন। এরকম ডায়োডের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলোর তুলনায় ডায়োড যখন রেকটিফায়ার হিসেবে কাজ করে সেখানে এটার পাওয়ার এবং কারেন্ট রেটিং অনেক বেশি হয়। এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো বলা হচ্ছে ধরো এরকম হতে পারে যে সাচ এস কম্পিউটারস এন্ড কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার এবং কমিউনিকেশন সিস্টেমেও ডায়োডের অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকতে পারে। এবার আসো প্রথমে 1/2 সাইকেল আমরা দেখে ফেলি। ডিউরিং দ্য ইন্টারভ্যাল t is equal to 0 to t/2, মানে প্রথম হাফ সাইকেলে 0 to t/2 in figure 2.43 the polarity of the applied voltage Vi is such as to establish pressure in the direction indicated and turn on the diode with the polarity appearing above the diode। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে প্রথমে যে হাফ সাইকেল আমরা দেখতে পাচ্ছি সেই হাফ সাইকেলে আমাদের যে বিষয়টা এখানে শো করছে যে এখানে আমাদের এখানে পজিটিভ, অর্থাৎ ভোল্টেজের পজিটিভ আমাদের ভ্যালু আমরা পাচ্ছি এবং পিক একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি যেটা মান হচ্ছে Vm, পজিটিভ একটা পিক ভ্যালু পাচ্ছি এবং আলটিমেটলি এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এই হাফ সাইকেলের মধ্যে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এবং সেটাই বলা হচ্ছে যে এটার মাধ্যমে যে যে জিনিস আমরা এখানে যে ভোল্টেজের যে পোলারিটি আমরা পাচ্ছি সেই ভোল্টেজের পোলারিটিটা হচ্ছে আমাদের এখানে যে ভোল্টেজের পোলারিটি আমরা পাচ্ছি বলা হচ্ছে দ্য পোলারিটি অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ VI is such as to establish pressure। অর্থাৎ এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ দ্যাট ইজ VI, এই যে VI যে পোলারিটি পাচ্ছি সেটা মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইজ টু এস্টাবলিশ প্রেসার ইন দ্য ডিরেকশন। যে ডিরেকশনটা দেখানো, যে ডিরেকশনটা এখানে শো করছে এবং এখানে যে ডিরেকশনটা শো করছে এই ডিরেকশনে একটা প্রেসার এস্টাবলিশ করা and direction indicator and turn on the diode with the polarity appearing above the diode। এবং ডায়োডটাকে টার্ন অন মানে ডায়োডটাকে অন স্টেটে রাখা, সোজা কথা ডায়োডটাকে অন স্টেটে রাখা যে পোলারিটিটা এখানে শো করছে সেটার মাধ্যমে। Substituting the short circuit equivalence for the ideal diode will result in the equivalent circuit of figure 2.44। অর্থাৎ এখানে যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারটাকে আমরা এখন কি করব, যেহেতু এটা অন অবস্থায় আছে, টার্ন অন মানে অন স্টেট আছে, যে কথা এখানে বলছে যেহেতু এটা অন স্টেটে আছে সেটা এটাকে আমরা কি করব, শর্ট সার্কিট ইকুইভ্যালেন্স করব। আর যদি এটা অফ স্টেটে থাকতো এটাকে আমরা ওপেন সার্কিট ইকুইভ্যালেন্স করতাম। তাহলে দেখো এটা যেহেতু অন স্টেটে আছে এটাকে আমরা কি করলাম, শর্ট সার্কিট ইকুইভ্যালেন্স করে ফেলছি। সাবস্টিটিউটিং দ্য ideal diode with short circuit equivalence that will show in figure 2.44। দেখো এই যে 2.44 in clockwise direction, এটা clockwise direction শো করছে। While it is fairly obvious that the output signal is in exact replica of the applied signal। যেমন দেখো তো এখানে যে গ্রাফটা দেখছো এটাতে y axis এ কি দেয়া আছে, VI না, আর x axis এ t, x axis হচ্ছে টাইম, y axis হচ্ছে ইনপুট ভোল্টেজ, y axis হচ্ছে ইনপুট ভোল্টেজ। এখন যে গ্রাফটা তোমাদের দেখাবো ওই গ্রাফটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে x axis এ কি টাইম ঠিকই আছে, কিন্তু y axis এ কি VI না V নট, y axis এ কি VI নাকি V নট বলো তো? এখানে কি VI মানে V নট, এখানে কি ছিল, এখানে কি ছিল ইনপুট ভোল্টেজ VI। তার মানে এটার ইনপুটটা, এই যে ইনপুটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার আউটপুট ভোল্টেজটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রথম হাফ সাইকেলের জন্য ইনপুট ভোল্টেজের যে ভ্যালু বা ইনপুট প্রথম হাফ সাইকেলের জন্য ইনপুট ভোল্টেজের যে মান ছিল আউটপুট ভোল্টেজেরও আমরা সেম একই মান বা একই টাইপের গ্রাফ আমরা পাচ্ছি। যেটা বলা হচ্ছে দেখো
where it is fairly obvious that the output signal is an exact replica of the input signal বা applied signal. ওকে, যে কথা একটু আগে আমি তোমাদেরকে বললাম যখন আমি এখানে শর্ট সার্কিট ইকুইভ্যালেন্স করা হলো। The two terminals defining the output voltage are connected directly to the input signal by applied signal via the short circuit equivalence of the diode or the এই যে এখানে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের সার্কিটের যে শো সার্কিটের যে রিপ্রেজেন্টেশন সেটা এখানে শো করছে এবং যেখানে দেখানো হচ্ছে যে ইনপুট ভোল্টেজ ছিল ভিআই আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভি নট যেটা এক্স্যাক্টলি ভিআই এর মতো যখন সেটাকে শর্ট সার্কিট ইকুইভ্যালেন্স করা হবে এবং এটাই বলা যায় যে টু টার্মিনাল defining the output voltage এই যে the two terminals এই যে প্লাস এবং মাইনাস two terminals defining the output voltage are connected directly to the applied signal এই যে applied signal directly connected via the short circuit equivalence এইটার মাধ্যমে এই যে দুইটা টার্মিনাল এটা হচ্ছে কি দেখো তো এই যে আউটপুট ভোল্টেজের দুইটা টার্মিনাল ইনপুট ভোল্টেজের দুইটা টার্মিনাল এরা কিভাবে কানেক্টেড ডায়োডের মাধ্যমে কানেক্টেড না এখন ডায়োডটাকে তো তুমি সাবস্টিটিউট করছো কিভাবে শর্ট সার্কিট ইকুইভ্যালেন্সের মাধ্যমে তাহলে এই দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল এবং এই দুইটা টার্মিনাল এই শর্ট সার্কিট ইকুইভ্যালেন্সের মাধ্যমে জয়েন করলো যেখানে ভি নট এর মান হচ্ছে ভিআই এর সমান প্রথম হাফ সাইকেলের জন্য 0 থেকে t/2 এর জন্য। এখন দ্বিতীয় হাফ সাইকেলটা কি একটু দেখে ফেলি আগে। দ্বিতীয় হাফ সাইকেল কি t/2 থেকে t পর্যন্ত। সেকেন্ড হাফ সাইকেল কি হবে ফর দ্য পিরিয়ড t/2 to t that is second half cycle the polarity of the input vi is as shown in figure 2.45 আমরা একটু ফিগারটা দেখি এই যে ফিগার 2.45 ফিগার 2.44 টা কি ছিল ফিগার 2.44 টা ছিল কন্ডাকশন রিজিয়ন 0 থেকে t/2 এর জন্য প্রথম হাফ সাইকেলের জন্য এটা হচ্ছে কন্ডাকশন রিজিয়ন যেহেতু এটা অন স্টেট কন্ডাকশন মানে হচ্ছে অন স্টেট ঠিক আছে। আর পরবর্তী হাফ সাইকেলে অর্থাৎ t/2 থেকে t পর্যন্ত t/2 থেকে t এর পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড হাফ সাইকেলের জন্য এটা হচ্ছে নন কন্ডাকশন রিজিয়ন যেটা ফিগার নাম্বার 2.45 এ দেখানো হচ্ছে নন কন্ডাকশন রিজিয়ন এবং এটা হবে আলটিমেটলি অফ স্টেট কারণ এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন যেমন এটা দেখো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে ইনপুট ভোল্টেজের ডিরেকশনটা এখানে এক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে ইনপুট ভোল্টেজ ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে তখন আমরা সেক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজটা কেমন আছে সেটা দেখতে পাবো। তাহলে বলা হচ্ছে দেখো যেটা ফিগার নাম্বার 2.45 দেখানো হচ্ছে the resulting polarity across the ideal diode produces an off state with an open circuit equivalent যেটা তোমাদের একটু আগে বললাম। The result is the absence of a path for a charge to flow that অর্থাৎ আলটিমেটলি যেহেতু এখানে কোনো কারেন্ট এখানে যদি ওপেন সার্কিট এখানে কোনো কারেন্টের মান নাই তার মানে এখানে দ্যাট ইজ ডায়োড যে ভোল্টেজ এখানে ডায়োড ভোল্টেজ একটা আছে এবং যেহেতু এখানে একটা ওই ডায়োডটাকে তুমি এই আইডিয়াল ডায়োডটাকে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট করে ফেলছো তার মানে এখানে যে ডায়োড কারেন্ট সেটার মান হবে 0 ডায়োড কারেন্টের মান কত হবে 0 অর্থাৎ আই এর মান হবে 0 সেটা বলা হচ্ছে the result is the absence of a path of charge the absence of a path for charge to flow অর্থাৎ কোনো চার্জ এখানে ফ্লো বা কোনো কারেন্ট ফ্লো করবে না অর্থাৎ আই এর মানটা এখানে হবে 0 অ্যাকর্ডিং টু ওহমস আমরা বলতে পারি v নট v ইকুয়াল টু IR মানে v নট ইকুয়াল টু IR I এর মান হচ্ছে 0 তার মানে v নট এর মান হবে 0 ভোল্ট ফর দা পিরিয়ড t/2 টু t/2 থেকে t পর্যন্ত এই সময় এই হাফ সাইকেলে the input vi and the output v নট are sketched together in figure 2.46 for comparison purpose অর্থাৎ ফিগার 2.46 আমরা একটু দেখে আসি এই যে ফিগার 2.46 এ দেখো এটা কম্পারিজন পারপাস একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সিগন্যাল এটা আলটিমেট ফাইনালি এটা আসবে এটা একটু আমরা পরে দেখি কম্পারিজন পারপাস এটা শো করছে the output signal v naught now has a net positive area above the axis over a full period and an average value determined by vdc is equal to 0.318 vm অর্থাৎ এটার মানটা এমন যে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভোল্টেজের ভ্যালু সেটা থেকে সেটার 0.318 গুণ ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটার 0.318 গুণ মানে VDC যেটা এভারেজ ভ্যালু বা ডিসি ভোল্টেজের যে ভ্যালুটা সেই মানটা আমরা এখান থেকে এটা পাই। আর এইটার এই যে ভ্যালুটা এটা আমরা একটু পরে আসি তার আগে যেটা দেখে ফেলি সেটা হচ্ছে এই যে নন কন্ডাকশন রিজিয়নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কন্ডাকশন রিজিয়নের ক্ষেত্রে কি ছিল এটা শর্ট সার্কিট ছিল এখানে আমরা ভি নট এর একটা মান পাচ্ছিলাম কিন্তু নন কন্ডাকশনে এখানে কিছু নাই ভি নট এর মান এখানে 0 ভোল্ট তাহলে ভি নট এখানে কোনো মানই পাবো না এই যে কোনো মানই এখানে আমরা পাচ্ছি না ভি নট এর মান কত 0 ভোল্ট। আবার যখন আরেকটা যখন সাইকেল শুরু হবে সেই সাইকেলে কি আবার আমরা ভি নট এর একটা মান পাবো হাফ সাইকেলের জন্য কিন্তু সেকেন্ড হাফ সাইকেলের প্রথম হাফ সাইকেলের জন্য সেকেন্ড হাফ সাইকেলের জন্য আবার ভি নট এর মান 0 হবে অর্থাৎ আলটিমেটলি আমাদের যে ইনপুট সেটা এটা না এই যে দেখো এক্সিস ওয়াই অ্যাক্সিসে ভি ইনপুট আমার যে ইনপুট এই যে এটা হচ্ছে সাইন ওয়েভ ফর্ম ভি নট ভি আমরা ভি এই ইনপুট ভোল্টেজটা আমরা ইনপুট ওয়েভ ফর্মটা আমরা দেখছি তো আমাদের আউটপুট ওয়েভ ফর্মটা কেমন হবে দেখো তো দেখো আউটপুট ওয়েভ ফর্মটা এরকম প্রথমে আসছে প্রথম হাফ সাইকেল আসছে দ্বিতীয় হাফ সাইকেলে ভি এর মান কত ভি নট এর মান কত 0 আবার সেকেন্ড হাফ আবার পরের হাফ সাইকেলে আবার একটা ভি নট এর মান পাবো
আবার তারপরে হাফ সাইকেলে গিয়ে আবার ভি নট এর মান হবে 0। এভাবে আমরা যে ভ্যালুটা পাবো, যেমন এই যে এটা তো এখানে 0 না, এক্স অ্যাক্সিস বরাবর এখানে ভিডিসি মান হচ্ছে 0 ভোল্ট। আলটিমেটলি এভাবে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে আফটার ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন এখানে শো করা হয় নাই, সেই মানটা হবে ভিডিসি মানটা হবে 0.318 ভিএম, মানে অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজের 0.318 গুণ। ম্যাক্সিমাম ভোল্টেজ 1, মানে এতটুকু হচ্ছে 1। খেয়াল করো, যদি এটা 1 হয়, এই যে এখানে ভিএম এর যে পিক, এই যে এখানে যে চূড়াটা দেখতে পাচ্ছ, পিকটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েভ ফর্মের পিকটা যদি 1 হয়, এই যে এই বরাবর যদি এটা 1 হয়, এই বরাবর যদি এটা 1 হয়, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি বলা হচ্ছে এটা হচ্ছে 0.318 বা 0.32 এই টাইপের এই ধরনের একটা মান আমরা এখান থেকে পাবো। অর্থাৎ আলটিমেটলি আমরা এখানে আউটপুট ভোল্টেজ যে মানটা পাচ্ছি, অর্থাৎ এভারেজ ডিসি ভোল্টেজ যে ভ্যালুটা পাচ্ছি, সেটা হচ্ছে ভিডিসি ইজ ইকুয়াল টু 0.318 ভিএম হাফ ওয়েভের ক্ষেত্রে। আর এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফাইড সিগন্যাল পুরো একটা হোল পিরিয়ড বা ওয়ান ফুল সাইকেলের জন্য 0 থেকে টি এর জন্য আমরা এরকম একটা ইনপুট পাবো, আউটপুট পাবো, যেখানে ইনপুট ছিল একটা পুরো সাইনোসয়েডাল ওয়েভ, পুরো সাইন ওয়েভ ছিল, কিন্তু আউটপুটের মধ্যে আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান হাফ সাইকেল, অর্থাৎ ওয়ান হাফ ওয়েভ পাবো। ওয়ান হাফ ওয়েভ, পুরা সাইন ওয়েভটা পাবো না, সেজন্য যেহেতু হাফ ওয়েভ পাচ্ছি, ওয়ান হাফ ওয়েভ পাচ্ছি, সেকেন্ড হাফ ওয়েভ পাচ্ছি না, সেজন্য এটাকে বলা হচ্ছে, এই যে একটা ডিসি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম, যেখানে আমরা একটা মান পাচ্ছি, এই যে একটা ডিসি ভোল্টেজ আমরা মান পাইছি, এই ডিসি ভোল্টেজটাকে বলা হবে হাফ ওয়েভ রেকটিফিকেশন। বলা হচ্ছে দেখো, দ্য প্রসেস অফ রিমুভিং ওয়ান হাফ দ্য ইনপুট সিগন্যাল টু এস্টাবলিশ আ ডিসি লেভেল ইজ অ্যাপ্টলি কল্ড হাফ ওয়েভ রেকটিফিকেশন। এটাকে বলা হবে হাফ ওয়েভ রেকটিফিকেশন প্রসেস, যেটা যে জিনিস আমরা এতক্ষণ ধরে বললাম। সো তোমরা এই এতটুকু পর্যন্ত এটা পড়তে পারলেই হবে, আর বাকি অংশটা আর আপাতত দরকার নেই, বাকি অংশটা ওই আগের মতোই। এখানে তখন ওই ভিটি এর মান 0.7 ভোল্ট দিয়ে কিছু এখানে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং এখানেও একটা পর্যায়ে এখানে তোমার এখানে যে তোমার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের যে ভ্যালু, এবং এখানে কিছু কেভিএল এর অ্যাপ্লিকেশন এই জায়গায় আছে। সো এটা গেল। এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে ছোটখাটো করে দেখতে পারবো, কিন্তু আমাদের মূল ম্যাথমেটিক্যাল প্রবলেম উদ্দেশ্য এই জায়গাটা না। আমাদের মূল ম্যাথমেটিক্যাল প্রবলেম উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে বিকে ম্যাথের যে বইটা, সেখান থেকে আমরা দেখবো। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে পিআইভি রেটিং, আমাদের একটা পিআইভি মানে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ পিআইভি রেটিং, আর পিআরভি হচ্ছে পিক রিভার্স ভোল্টেজ। তো এখানে পিআইভি রেটিং তোমরা যেটা দেখতে পাচ্ছ, পিআইভি রেটিং ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এখানে হবে ভিএম, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে পিআইভি রেটিংটা বেড়ে যাবে, এবং এখানে তোমার এই যে অফ স্টেটের ক্ষেত্রে এটা শো করছে, অফ স্টেটের ক্ষেত্রে যেহেতু আলটিমেটলি ভি নট এর মান 0 ভোল্ট হবে, এবং এই জায়গাটা থেকে আলটিমেটলি আমাদের এখানে ভি নট এর যে ভ্যালুটা সেটা, অর্থাৎ এইখানে বিপিআইভি যেটা দেখতে পাচ্ছ, ভি নট এর যে ভ্যালুটা সেটা এখানে আলটিমেটলি আগের মতোই, অর্থাৎ সেকেন্ড হাফ সাইকেলের মতোই আমরা এখান থেকে পাবো। সো এটা জাস্ট পিআইভি রেটিং, হাফ ওয়েভ রেটিং, পিআইভি রেটিং শুধু এটা শিখলেই হবে, পিআইভি রেটিং গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভিএম, শুধু এই জিনিসটা শিখলেই হবে। সো আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন এর যে প্রবলেম আমরা ফেস করলাম, যে হাফ ওয়েভ রেকটিফিকেশন এরকম একটা সাইন ওয়েভ থাকে, হাফ ওয়েভ রেকটিফায়ারে এরকম একটা সাইন ওয়েভ থাকে, কিন্তু ইনপুটে এরকম একটা সাইন ওয়েভ থাকলেও আউটপুটে গিয়ে শুধু আমি হাফ ওয়েভই পাচ্ছি, আউটপুটে কখনো আমি ফুল ওয়েভ পাচ্ছি না। পুরো একটা ফুল সাইকেলের জন্য ইনপুট যদি ফুল সাইকেলে ইনপুট থাকে, কিন্তু আমি আউটপুট ওয়েভ ফর্ম পাচ্ছি শুধু হাফ ওয়েভ, পুরো ফুল ওয়েভ ফর্ম পাচ্ছি না। সো এই ফুল ওয়েভ ফর্ম পাওয়ার জন্য, বা ফুল ওয়েভ অর্থাৎ আমি যদি পুরো একটা ফুল সাইকেলের জন্য ফুল ওয়েভ পেতে যাই, এটার জন্য আমাদেরকে আরেকটা টপিক আমাদেরকে যেতে হবে, আরেকটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। অর্থাৎ হাফ ওয়েভে যে ডিফিকাল্টিসটা বা যে লেকিংসটা রয়ে গেল, সেটাকে ওভারকাম করার জন্য আমরা কি করব, ফুল ওয়েভ রেকটিফিকেশন প্রসেসে যাব। তো বলা হচ্ছে দেখো, এবং এই ফুল ওয়েভ রেকটিফিকেশন প্রসেসের যে সার্কিটটা বা যে মেকানিজম, তাকে বলা হয় ব্রিজ নেটওয়ার্ক। কি বলা হয়? ব্রিজ নেটওয়ার্ক। তোমরা যদি শুধু ব্রিজ নেটওয়ার্ক এটাও যদি তোমাদের প্রশ্নে আসে, ব্রিজ নেটওয়ার্ক নিয়ে কিছু লিখতে বলে বা ব্রিজ রেকটিফায়ার নিয়ে কিছু লিখতে বলে, তাহলে তোমরা বুঝে যাবে এটা আসলে ফুল ওয়েভ রেকটিফিকেশন প্রসেস নিয়ে লিখতে বলছে। আমি কি বোঝাতে পারছি স্টুডেন্টরা? যদি তোমাদেরকে ব্রিজ নেটওয়ার্ক বা ব্রিজ রেকটিফায়ার বলে কোনো কিছু আসে, হ্যাঁ, বা ডায়োডের ক্ষেত্রে ব্রিজ কনফিগারেশন যদি তোমাদের কোনো কথা বলে, তাহলে তোমরা কি বুঝে নিবে? তোমরা বুঝে নিবে যে এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন নিয়ে তোমাদেরকে প্রশ্নটা আনসারটা দিতে বলছে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের মূল জায়গাটাতে চলে আসি, টেক্সটে।
the DC level obtained from a sinusoidal input can be improved 100%, অর্থাৎ ওখানে কি ছিল 50%, অর্থাৎ ওখানে হাফ ওয়েভ ছিল না, হাফ ছিল, ওই কাজটা আমি চাইলে 100% নিয়ে যেতে পারি using a process called full wave rectification. The most familiar network for performing such a function, এই ধরনের ফাংশনের বা এই ধরনের কাজগুলো করার জন্য যেটা মোস্ট ফ্যামিলিয়ার নেটওয়ার্ক, সেটা শো করছে ফিগার নাম্বার 2.52 তে, যেটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার with its 4 diodes in a bridge configuration. During the period that is 0 থেকে t/2 পর্যন্ত, 0 থেকে t/2 পর্যন্ত এটার যে হাফ সাইকেল শো করছে, the polarity of the input is as shown in figure 2.53, যেটা তোমরা একটু আগে দেখে আসো। আমি ফিগার 2.53 তে যাওয়ার আগে তোমাদের আমি একটু আগের ভূমিকাটা দিই, একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে, যেটা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখছি যে প্রথম হাফ সাইকেলের জন্য কি হয়, প্রথম হাফ সাইকেল অর্থাৎ টি এর মান যখন 0 থেকে t/2 থাকে, তখন প্রথম হাফ সাইকেলে কি হয়, অন স্টেট থাকে নাকি অফ স্টেট থাকে? প্রথম হাফ সাইকেলে কি হয়, অন স্টেট থাকে নাকি অফ স্টেট থাকে? on state. অন স্টেট থাকে। আর সেকেন্ড হাফ সাইকেলে কি থাকে? সেকেন্ড হাফ সাইকেলে কি থাকে? Off state. অফ স্টেট। তাহলে এখানেও সেম কাজটাই হবে, যে প্রথম হাফ সাইকেলে আমরা যে জিনিসটা দেখবো, প্রথম হাফ সাইকেলে আমাদের যা অন স্টেটই থাকবে। তাহলে দেখো কি হবে এই কাজটা হবে, for the period t is equal to 0 to t/2, the polarity of the input is as shown in figure 2.53, যেখানে এই যে 2.53 তে শো করছে, এই যে 2.53 টা খেয়াল করো, নেটওয়ার্ক অফ ফিগার 2.52, এই যে ফিগার 2.52 এর নেটওয়ার্কটা এখানে শো করছে ফর দ্য পিরিয়ড 0 থেকে t/2 অফ দ্য ইনপুট ভোল্টেজ ভিয়া, যে ভিয়া ইনপুট ভোল্টেজ পর্যন্ত জন্য এটা শো করছে। ওকে, আর আমরা প্রথমে এটা 2.53 টা আমরা পরে 2.53 এরপর 2.54 এগুলো আমরা পরে এক্সপ্লেইন করব। তার আগে আমরা ফিগার 2.52 টা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো ফিগার 2.52 হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ, এই যেখানে দেখছো তুমি ব্রিজ, একটা ব্রিজ মেইনটেইন করা হচ্ছে, ব্রিজ, এবং এটার ইনপুট সিগন্যাল, ইনপুট যে ওয়েভ গ্রাফ হচ্ছে এটা, আর এটার ইনপুট সার্কিট যে গিভেন বা ইনপুট ইনিশিয়াল যে সার্কিটটা সেটা হচ্ছে এটা ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। সো এখানে দেখো এই যে ইনপুট ভোল্টেজ তোমরা দেখতে পাচ্ছ, আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কি থাকে, 4টা ডায়োড থাকবে। বলা হচ্ছে যে উইথ ইটস 4 ডায়োডস ইন এ ব্রিজ কনফিগারেশন, 4টা ডায়োড থাকবে, D1 D2 D3 D4, 4টা ডায়োড থাকবে। এবং এখানে একটা স্বাভাবিক একটা আউটপুট ভোল্টেজ আগেও ছিল, এখানে একটা আউটপুট ভোল্টেজ থাকবে ব্রিজ নেটওয়ার্কের মাধ্যমে, ব্রিজ একটা কনফিগারেশনের মাধ্যমে একটা আউটপুট ভোল্টেজ থাকবে যেটা হচ্ছে V0। সো প্রথমত যখনই আমরা ফার্স্ট যে হাফ সাইকেল 0 থেকে t/2, এই হাফ সাইকেলের মধ্যে যদি থাকে, এই যে 0 থেকে t/2, এই যে এই হাফ সাইকেলের মধ্যে যদি থাকি 0 থেকে t/2, এই হাফ সাইকেলের মধ্যে যখন থাকবো, এই হাফ সাইকেলে আমরা স্বাভাবিকভাবে অন স্টেটে আমরা যাব, এই হাফ সাইকেল আমরা কি যাব, অন স্টেটে যাব। তবে এখানে একটা জিনিস মনে রাখার মতো আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই যে কারেন্ট, আমাদের যে ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি, এটা যে ডিরেকশন, অর্থাৎ এই যে এটা যে পজিটিভ টার্মিনাল, স্বাভাবিকভাবে এটার পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এই সার্কিটের এই যে নেটওয়ার্কটা, এই ব্রিজ নেটওয়ার্কটা ঘুরে নেগেটিভ টার্মিনালের দিকে আসবে। কথাটা খেয়াল করো, এটার যে ইনপুট ভোল্টেজ যে পজিটিভ টার্মিনাল, এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে পুরো সার্কিট বা এই নেটওয়ার্কটা ঘুরে তারপর কোথায় আসবে, নেগেটিভ টার্মিনালে আসবে না, তাই তো? তো এই যে কাজটা করবে, এই কাজটা করার সময় আলটিমেটলি তোমার এই যে 4টা ডায়োডের মধ্যে 2টা ডায়োড অন স্টেটে থাকবে আর 2টা ডায়োড অফ স্টেটে থাকবে। দ্যাট ইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিভাবে আমরা জিনিসটা খেয়াল করি, এই 0 থেকে t/2 এই হাফ সাইকেলের মধ্যে আমরা যেটা ফিগার 2.53 তে শো করছে, যখনই এখানে আমাদের যখন একটা ইনপুট ভোল্টেজ, এখানে যখন আমরা অ্যাপ্লাইড সিগন্যাল দিব, এই অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা এখানে যখন সব অ্যাপ্লাই হবে, ইনপুট ভোল্টেজ যখন আমি এখানে অ্যাপ্লাই করব, তখন এখানে কারেন্ট মুভ করবে। কারেন্ট যখন মুভ করবে তখন এখানে আমাদের এই অংশগুলোর মধ্যে দেখো, এই অংশগুলোর মধ্যে আমাদের এখানে দুইটা ডায়োড অন স্টেটে যাবে, বাকি 2টা ডায়োড অফ স্টেটে যাবে। বলা হচ্ছে the resulting polarities across the ideal diodes are also shown in figure 2.53 to reveal that D2 and D3 are conducting while D1 and D4 are non-conducting, মানে off state। মানে কথাটা সিম্পল আর কি, এভাবে reveal that D2 and D3 are in off state while D1 and D4 are in আবার বলি, figure 2.53 reveal that D2 and D3 are in on state while D1 and D4 are in the off state। কিভাবে হচ্ছে, যখনই আমাদের এখান থেকে একটা কারেন্ট উৎপন্ন হবে, কারেন্ট উৎপন্ন হওয়ার পরে কারেন্টের যে ডিরেকশন সেটা দেখো, এই যে ব্লু লাইন, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, ব্লু লাইন।
এবং যেই ডায়োড গুলো অন স্টেটে ছিল কে কে D2 এবং D3 অন স্টেটে ছিল তাদের করা হয় শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট, আর D1 এবং D4 অফ স্টেটে ছিল তারা হয়ে গেছে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট। যেহেতু তারা ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট হয়ে গেছে তাদের ভেতর দিয়ে কারেন্টও যাবে না, তাদের ভেতর কারেন্ট হবে শূন্য। যেগুলো শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট তাদের ভেতর দিয়ে কারেন্টটা যাবে। এই যে দেখো অফ, D1 এবং D4 এরা হচ্ছে অফ, আর D2 আর D3 এরা হচ্ছে অন। বাকি সার্কিটটা সেমই আছে, ডিরেকশন সেম আছে, নো ডিফারেন্স। ইজ ইট ক্লিয়ার? সো এই যে দেখো পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, যে পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, তারপর নেগেটিভে চলে আসছে। এই যে ব্লু যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ, ব্লু লাইন অ্যারো সিগন্যাল, ব্লু লাইন, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন এই ব্রিজ নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রথম হাফ সাইকেলের জন্য। কিসের জন্য? প্রথম হাফ সাইকেলের জন্য। এটাকে বলা হচ্ছে এই যে ফিগার নাম্বার 2.54 কন্ডাকশন পাথ ফর দ্য পজিটিভ রিজিয়ন অফ VI, কন্ডাকশন পাথ ফর দ্য পজিটিভ রিজিয়ন অফ VI এটা এখানে শো করছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এটা আগের মতোই 0 থেকে T/2 এর প্রথম হাফ সাইকেলে ইনপুট ভোল্টেজের যে গ্রাফটা আমরা পাচ্ছি প্রথম হাফ সাইকেলে, আউটপুট ভোল্টেজের জন্য গ্রাফটাও এক্স্যাক্টলি সেম। এবার আমরা সেকেন্ড হাফ সাইকেলের জন্য দেখে আসি। সেকেন্ড হাফ সাইকেলের জন্য দেখে আসি। ফর দ্য নেগেটিভ রিজিয়ন অফ দ্য ইনপুট কন্ডাক্টিং ডায়োডস আর D1 and D4 রিজাল্টিং ইন কনফিগারেশন অফ ফিগার 2.55, অর্থাৎ 2.55 এর ক্ষেত্রে হচ্ছে কন্ডাকশন পাথ ফর দ্য নেগেটিভ রিজিয়ন অফ VI, অর্থাৎ এই ক্ষেত্রে সেকেন্ড হাফ সাইকেলের জন্য আমরা এখানে দেখব। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফ সাইকেলের জন্য, অর্থাৎ এখানে দেখো সেকেন্ড হাফ সাইকেলের জন্য কি এটা নেগেটিভ হয়ে গেছে না, নিচে চলে গেছে না, এটা সেকেন্ড হাফ সাইকেল নিচে চলে গেছে না, ফলে এখানে দেখো ইনপুট ভোল্টেজের ডিরেকশন টার্মিনাল ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। দেখছো ইনপুট ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন দেখো কারেন্টের ডিরেকশনটা এখন কিভাবে হচ্ছে দেখো, অর্থাৎ এখন কি হচ্ছে D1 আর D4 কন্ডাক্টিং, D2 আর D3 নন কন্ডাক্টিং, মানে D1 আর D4 আছে অন স্টেটে, D2 আর D3 আছে অফ স্টেটে। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা এখন বুঝতে পারছো। সো এই কাজটা যখন করতে গেলাম, এই কাজটা করলেও আবার সেম আমরা এরকমই একটা সেকেন্ড হাফ সাইকেলের জন্য যখন নিচে আমরা যখন নেগেটিভ রিজিয়ন ছিল, এই যে নেগেটিভ রিজিয়নের জন্য ইনপুট সিগন্যাল আমরা ইনপুট যখন ওই যে ওয়েভ ফর্মটা ছিল সেটার জন্য আলটিমেটলি আমার তো দুইটা অন স্টেট সবসময় আমি পাচ্ছি, D1 আর D4 এখানে অন স্টেট হিসেবে পাচ্ছি। তো আলটিমেটলি অন স্টেট যেহেতু এটা এখানে আমি আউটপুট সিগন্যালে গিয়ে এটা পজিটিভ ওয়েভ ফর্মই ক্রিয়েট করবে। ইনপুটটা নেগেটিভ ছিল কিন্তু আউটপুটটা গিয়ে পজিটিভ ওয়েভ ফর্ম হবে, যেহেতু এখানে D1 এবং D4 টা অন স্টেটে আছে। Okay, so in that sense যেটা আমরা পাবো, the important result is that the polarity across the load resistor R is the same as in figure 2.5, অর্থাৎ R এর ভিতর দিয়ে যে R এর যে পোলারিটি, অর্থাৎ R এর যে R এর ক্ষেত্রে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা 2.53 তে যেরকম ছিল এখানেও সেমই আছে। 2.53 তে এই যে দেখো 2.53 পোলারিটি, 2.53 ক্ষেত্রে R এর যে পোলারিটি ছিল মাইনাস প্লাস, এখানেও কিন্তু R এর পোলারিটিটা সেমই আছে। ওকে, কিন্তু এখানে কিন্তু দেখো VI এর ডাইরেকশন, কিন্তু VI এর তোমার যে টার্মিনাল ওরিয়েন্টেশন সেটা কিন্তু এখানে ছিল এভাবে। আর পরে নেগেটিভ রিজিয়নের ক্ষেত্রে দেখো VI এর টার্মিনাল ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু V0 এর টার্মিনাল ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ হয়নি। সেটা বলছে যে দ্য পোলারিটি অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স across the load resistor R is the same as in figure 2.53, establishing a second positive pulse. এই যে second positive pulse, a second half cycle for the negative region এর second half cycle for the negative region, ঠিক আছে। কিন্তু আমরা পাচ্ছি কি আউটপুট ভোল্টেজের জন্য পজিটিভ পালস, second positive pulse as shown in figure 2.55. Over one full cycle the input and output voltages will appear as shown in figure 2.56, অর্থাৎ আমাদের এই যে এটা ছিল ইনপুট ওয়েভফর্ম আর আলটিমেট এটা হবে আউটপুট ওয়েভফর্ম। সো ইন দ্যাট সেন্স এখানে যেটা আমরা আলটিমেটলি প্রথমে আমরা যেটা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পাইছিলাম 0.318, ভিডিসির মান কত ছিল 0.318 ছিল না, ভিডিসির মান কত ছিল হাফ ওয়েভের ক্ষেত্রে 0.318 ছিল না, 0.318 ভিএম ভিডিসির মান। আর এখন ফুল ওয়েভের ক্ষেত্রে সেটা ডাবল হয়ে যাবে, এই যে ফুল ওয়েভের ক্ষেত্রে ডাবল হয়ে গেছে, ফুল ওয়েভের ক্ষেত্রে ডাবল হয়ে গেল, সেটা হবে VDC = 2 × 0.318 VM। 0.318 এর সাথে 2 গুণ করলে হবে VDC = 0.636 VM, অর্থাৎ VDC মান 0.636 of the maximum voltage।
সো এটা হচ্ছে ফুল ওয়েভের ক্ষেত্রে, যেটা আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে এই জিনিসটা হাফ ওয়েভের ক্ষেত্রে ব্যাপারটা ওভারকাম করে আসছি। এই যে হাফ ওয়েভের ক্ষেত্রে পাশাপাশি ওয়ান ফুল সাইকেলে কখনো দুইটা ওয়েভ ফর্ম দেখাচ্ছিল না, ওয়ান ফুল সাইকেলে হাফ ওয়েভ ফর্ম দেখাচ্ছিল, কিন্তু এখানে একটা হাফ ওয়েভ দেখাচ্ছে, এখানে একটা হাফ ওয়েভ দেখাচ্ছে, দুইটা মিলে একটা ফুল ওয়েভ হয়ে গেছে। সেজন্য এটা নাম হচ্ছে ইনপুট এন্ড আউটপুট ওয়েভ ফর্ম ফর এ ফুল ওয়েভ রেকটিফায়ার। আলটিমেটলি আমরা এতটুকু পর্যন্ত বললেই হবে, আর বাকি সেম আগের মতো। এখানে ক্যাথোড ভোল্টেজ অ্যাপ্লাই করছে সিলিকনের ক্ষেত্রে আইডিয়াল ডায়োডের পরিবর্তে এখানে এটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ইউজ করছে। যদি তুমি এখানে আইডিয়াল ডায়োড না ইউজ করে সিলিকন ইউজ করো, ইফ সিলিকন রেদার দ্যান আইডিয়াল ডায়োডস আর এমপ্লয়েড, তখন এখানে এখানে আর কিছু কাজ আমরা পাবো। তখন সেক্ষেত্রে আমাদেরকে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হবে ভিডিসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ইকুয়াল, এটা কিন্তু ইকুয়াল বোঝায় না, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল বোঝায়। ভিডিসি ইকুয়াল তখন সেক্ষেত্রে হবে 0.636 ভিএম মাইনাস 2 ভিটি, ভিএম মাইনাস 2 ভিটি, এটা এখান থেকে আসছে আর কি, এটা এই জায়গা থেকে আসছে। এবং এটা বোঝানোর জন্য এই ফিগারটা এখানে শো করছে, এই যে এখানে এটা ফিগারটা শো করছে। যেমন এখানে এখানে দেখো এটা কি ভিআই, তোমার ভিআইটা হচ্ছে ভোল্টেজ রাইজ। খেয়াল করো এই যে এটা কার্সর ভোল্টেজ ল কিভাবে আসে, এটা তোমাদের একটু বলি। এখানে ভিআই দেখো, ভিআই হচ্ছে ভোল্টেজ রাইজ, এই যে মাইনাস দিয়ে শুরু তারপর প্লাস, কিন্তু অন্যগুলো দেখো প্লাস দিয়ে শুরু মাইনাস, প্লাস দিয়ে শুরু তারপর মাইনাস, প্লাস দিয়ে শুরু মাইনাস। তার মানে এখানে এটা হচ্ছে ভোল্টেজ রাইজ, আর বাকি তিনটা ভিটি, ভি নট, আবার ভিটি, এই তিনটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে ভিআই মাইনাস ভিটি মাইনাস ভি নট মাইনাস ভিটি, দুইটা ভিটি আর কি। তো দুইটা ভিটি মানে মাইনাস 2 ভিটি হবে আর কি, দুইটা ভিটি মানে এখানে ভিটি দুইটা যোগ করলে মাইনাস 2 ভিটি হবে। আর এখানে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে সিম্পলিফাই করার পরে ভি নট ইকুয়াল হবে ভিআই মাইনাস 2 ভিটি। এখান থেকে ক্যালকুলেশন করা পাবো ভি নট ইজ ইকুয়াল টু ভিআই মাইনাস 2 ভিটি। আর এটা যদি এটা তো নর্মাল জেনারেল পারপাস, জেনারেল ক্ষেত্রে, কিন্তু এটা যদি পিক ভ্যালুর ক্ষেত্রে হয় বা ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে হয়, যে দ্য পিক ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ ভি নট ইজ দেয়ারফর, অর্থাৎ আউটপুট ভোল্টেজ যেটা পিক ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ভি নট ম্যাক্স, আর ভিআই যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ভিএম, আর মাইনাস 2 ভিটি আগের মতোই আছে। তো এখান থেকে জাস্ট এই যে এই অংশটা, যেহেতু ভি নট আগে তো ভি নটের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা ভি নটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিলাম ভিএম, আর এখন এখানে ভি নট এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু আছে ভিএম মাইনাস 2 ভিটি। তাহলে এখানে ভিএম না লিখে এখানে লিখবো ভিএম মাইনাস 2 ভিটি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মান। এটা হচ্ছে ডিটারমাইনিং ভি নট ম্যাক্স ফর সিলিকন ডায়োডস ইন দ্য ব্রিজ কনফিগারেশন। ওকে, অর্থাৎ ব্রিজ কনফিগারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে সিলিকনের জন্য, আইডিয়াল ডায়োডের জন্য না। এটা যদি সিলিকনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারবা কিনা সেটা এখানে বোঝানো হচ্ছে। ওকে, এবং এটাই এখানে ভিডিও ভ্যালু এখানে শো করছে। সো এখন যদি তোমাদের এটা তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, তোমরা তো বুঝে গেছো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো। এখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের জন্য। যদি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এটা আইডিয়াল ডায়োডের জন্য না বলে, যদি এটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে বলে, এই যে যদি আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে না বলে, এটা যদি সিলিকন ডায়োডের ক্ষেত্রে বলে, এই যে if silicon rather than ideal diodes are employed, if silicon rather than ideal diodes are employed, যদি এভাবে এটাকে বলা হয়, অর্থাৎ তুমি আইডিয়াল ডায়োড দিয়ে কাজ করছো একটু আগে, যদি সিলিকন ডায়োডের কথা বলে তখন অর্থাৎ তোমাকে ভ্যালুটা বের করতে হবে এতটুকু, এই ফিগারগুলো দেখাতে হবে, এগুলো শো করতে হবে এতটুকু 2.11 পর্যন্ত তুমি দেখাবা, অর্থাৎ তোমাকে তখন এগুলা শো করতে হবে না, এটা শো করতে হবে না। এটা তো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এই ভ্যালুটা তোমাকে শো করতে হবে না, এটা তো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফুল ওয়েভ রেকটিফিকেশন, আর এটা হচ্ছে সিলিকন ডায়োডের ক্ষেত্রে ফুল ওয়েভ রেকটিফিকেশন। তখন তোমাকে এইখানে এইগুলা সবগুলো সেক্ষেত্রে এগুলো সবগুলো দেখাবো তুমি সিলিকন ডায়োডের ক্ষেত্রে। আমি কি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারছি? তোমরা কি পারবে বিষয়টা স্টুডেন্টস? তোমরা কি পারবে? স্যার আমি কি তোমাদেরকে প্রশ্নটা বুঝাতে পারছি নাকি প্রশ্নটা আবার বলবো? প্রশ্নটাকে আবার বলবো? জি স্যার। অনেকে হয়তো প্রশ্ন এখন আমার যে প্রশ্ন আমি করব বা বলবো সেটা অনেকে মুখস্থ করে ফেলতে পারে, একদম কমপ্লিট মুখস্থ, মানে সে বা তারা হয়তো ধরে নিবে যে স্যারে যে বলতেছে সে অবশ্যই চলে আসবে। ওকে, সো এটা সেটাই, তুমি এটা আশা করতে পারো যে এটা চলে আসবে বা এটা চলেও আসতে পারে, এটা আশা করতে পারো। সো এখানে যে কথাগুলো বলছি, এখানে যা কিছু তুমি শিখে আসছো সবগুলো ঠিক থাকবে, এখানে যা কিছু শিখে সবকিছু ঠিক থাকবে। জাস্ট এখানে ডায়োডের নিচে এসআই কথাটা লিখতে হবে। ডায়োডের নিচে কি লিখতে হবে? ডায়োডের নিচে এসআই কথাটা লিখতে হবে। এখানে যে একটু আগে ডায়োডের নিচে এসআই লিখছো না, সিলিকন ডায়োড বোঝানোর জন্য
ডায়োড নিচে অ্যাসাই কথাটা লেখার পরে এগুলো সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ঠিক থাকার পরে গিয়ে এখানে তুমি আর এটা লিখবা না, VDC গুলো 0.66 এটা লিখবা না। এই ফিগার এতটুকু পর্যন্ত দেওয়ার পরে তুমি কি করবা, এতটুকু পর্যন্ত দেওয়ার পরে তুমি এবার এই ক্যালকুলেশনটা দেখানো শুরু করবা। এই যে এই ক্যালকুলেশনটা সিলিকন ডায়োডটা আছে, তখন এই কথাটা বলতে হবে, ইফ সিলিকন রাদার দেন আইডি, এটা বলা দরকার। তুমি সিলিকন ডায়োড অ্যাপ্লাই করছো, তুমি এরপর বলবা যে অ্যাপ্লাইং কার্শফ ভোল্টেজ ল ইত্যাদি ইত্যাদি, তখন তুমি এই ফিগারটা দেখাবা। এই যে এই ফিগারটা দেখাবা, এখানে অ্যাপ্লাইং কার্শফ ভোল্টেজ ল অন ফিগার 2.57, এই যে ফিগার 2.57 কার্শফ ভোল্টেজ অ্যাপ্লাই করছো না, তো অ্যাপ্লাইং কার্শফ ভোল্টেজ ল অন ফিগার 2. অমুক, বা তোমার যে ফিগারে তখন ওই তোমার খাতায় থাকবে, মানে খাতার যে নাম্বারটা থাকবে, তখন তো ফিগার তুমি তার খাতার নাম্বারে, তুমি যে পরীক্ষা খাতায় লিখবা, পরীক্ষা খাতায় ফিগার এটা 2.57 লিখবা না, ধরো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে লিখবা। সো তোমার খাতার ফিগারের যে নামটা থাকবে সেই অনুযায়ী বলবা যে ওই ফিগারে তুমি কার্শফ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার পরে তুমি এই মানটা পাইছো। মানটা পাওয়ার পরে তুমি তখন এবার তুমি এটা লিখবা, এই মানটা পাওয়ার পর তুমি তখন এটা লিখবা, এই ফিগারটা তখন তুমি আঁকবা। অর্থাৎ তখন সেক্ষেত্রে এটার জায়গায় অর্থাৎ তুমি তখন ইনপুট ভোল্টেজ এটা দিয়ে তখন এটা দিবা, কিন্তু তখন তোমার মানটা হবে, তখন VDC গুলো 0.66 হবে না, তখন VDC গুলো হবে এটা, অর্থাৎ VM - 2VT, 0.66 ইন্টু VM - 2VT, VM - 2VT এর 0.66 গুণ। ওকে, তখন তোমার এই মানটা হবে এইটা, এই জিনিসটা এখানে শো করবে। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসটা এখান থেকে ইজিলি পারবে। এবং এটা হচ্ছে V নট ম্যাক্স এর মান আর কি, যে V নট ম্যাক্স এর মান হচ্ছে VM - 2VT, এই যে V নট ম্যাক্স এর মান এখনো VM নাই, এটা যে VM - 2VT, আর VM - 2VT এর জন্য 0.66, তখন VM - 2VT এর জন্য 0.66 এরকমই হবে আর কি। যেমন এই যে এটা হচ্ছে VM এর 0.66, তার মানে এই যে VM থেকে একটু, এটার মাঝখান থেকে একটু উপরে, মধ্যবিন্দু থেকে একটু উপরে, এখানেও সেম আর কি, এখানেও সেম। এটা যেহেতু V নট এর ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ভ্যালু, আগেরটার ক্ষেত্রে যদি সেটা আইডিয়াল ডায়োড হয় V নট এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে VM, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে V নট এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে VM, কিন্তু সিলিকন ডায়োডের ক্ষেত্রে V নট এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে VM মাইনাস টুয়াইস VT, আর VM মাইনাস টুয়াইস VT এর 0.66 গুণ হবে এটার মধ্যবিন্দু থেকে একটু উপরে আর কি। এরকম একটা রেখা টেনে দিবা, এরকম একটা ডট 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 একটা রেখা এখানে যেরকম টেনে দিছে, এই যে এরকম ডট 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 রেখা টেনে দিবা। তোমরা কি বুঝতে পারছো স্টুডেন্টস? বেশি কঠিন মনে হচ্ছে? এটাই কাজটা বেশি কঠিন হয়ে গেল? ওকে, এখানে একটা পিআইভি রেটিং পাবো, এখানে পিআইভি রেটিংটাও সেম গ্রেটার দ্যান ইকুয়াল টু VM হবে। আর এরপরে আমরা আরেকটা পার্ট আমরা দেখবো, এটা নাম হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফরমার। সেন্টার টেপ ট্রান্সফরমারের যে মূল মেকানিজমটা সেটাও অলমোস্ট তোমার একটু আগে আমরা যেটা দেখলাম ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও কাছাকাছি। এক্সকিউজ মি। আর সেন্টার টেপ ট্রান্সফরমারটা আসলে সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার, এই যে সেন্টার টেপ ট্রান্সফরমার ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাও একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের যেই মেকানিজম বা ফুল ওয়েভ রেকটিফায়ার যে কনসেপ্ট সেটাই মেইনলি এখানে কাজে লাগে। তো এখানে দেখো এই যে এখানে একটা ইনপুট ওয়েভফর্ম দেওয়া আছে, ইনপুট ওয়েভফর্মের ক্ষেত্রে এই যে ফার্স্ট হাফ সাইকেলের জন্য আউটপুট ওয়েভফর্ম, একইভাবে এই যে সেকেন্ড হাফ সাইকেলের জন্য আউটপুট ওয়েভফর্ম, সেম একই রকম জিনিস। এই যে নেটওয়ার্ক কন্ডিশন ফর পজিটিভ রিজিয়ন, নেটওয়ার্ক কন্ডিশন ফর নেগেটিভ রিজিয়ন, একই ব্যাপার, একই ঘটনা, সেম জিনিস এখানে ঘটবে। যেমন এখানে তোমার এখানে দেখো D1 আর D2 দুইটা ডায়োড, যেটা তোমাদেরকে আমি গত সেমিস্টার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল তোমার ট্রান্সফরমার নিয়ে দেখাইছিলাম, যেখানে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ থাকবে ট্রান্সফরমারের ক্ষেত্রে। এই যে দুইটা ইন্ডাকটেন্স, এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা বিশাল একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সফরমার। মিউচুয়াল ইন্ডাকটেন্সের বিশাল একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সফরমার। তোমাদের কি মনে আছে চ্যাপ্টার নাম্বার 21 ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের যে তোমাদের পড়াইছিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স ট্রান্সফরমার্স, মনে আছে কি? জি স্যার। ট্রান্সফরমার্স চ্যাপ্টার 21 মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা অ্যাপ্লিকেশন, যেখানে আমরা অনেকগুলো এয়ার কোর, আয়রন কোর, অনেকগুলো ট্রান্সফরমারের সাথে আমরা পরিচিত হয়েছিলাম, এবং ওই ট্রান্সফরমার নিয়ে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করছি। তো এখানে দেখো এই যে এখানে একটা ইন্ডাক্টর, এখানে একটা কয়েল, ইন্ডাক্টর কয়েল, এখানে একটা ইন্ডাক্টর কয়েল শো করছে, এবং এটার মধ্যে যে ট্রান্সফরমার রেশিও সেটা হচ্ছে 1:2। এখানে দুটো ডায়োড শো করছে, একটা D1 একটা হচ্ছে D2। আর সিটি মানে সেন্টার টেপড, সিটি কথাটা হচ্ছে সেন্টার টেপড। এটার এখানে যে এটা দুইটা অংশ, এখানেও একটা ইনপুট ভোল্টেজ টার্মিনাল উইথ টার্মিনালস, ইনপুট ভোল্টেজ উইথ পজিটিভ নেগেটিভ টার্মিনাল, এখানে ইনপুট ভোল্টেজ উইথ পজিটিভ নেগেটিভ টার্মিনাল ঠিক থাকবে।
সো এখানে আমরা যখন একটা ইনপুট ভোল্টেজ আমরা পাচ্ছি, ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে ফার্স্ট হাফ সাইকেল আমি যখন ইনপুট ভোল্টেজের জন্য বা ইনপুট ভোল্টেজের যে ওয়েভফর্ম দেওয়া আছে সেখানে ফার্স্ট হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের যে মানটা আমরা এখানে পাবো সেক্ষেত্রে D1টা কে আমরা শর্ট সার্কিট হয়ে যাবে আর D2 হয়ে যাবে ওপেন সার্কিট। D1টা হবে শর্ট সার্কিট, D2 হয়ে যাবে ওপেন সার্কিট। অর্থাৎ কারেন্টের যে ডিরেকশন সেটা হবে এই মুখী, অর্থাৎ এই অংশটার মধ্যে দিয়ে কারেন্টটা শো করবে, এদিক দিয়ে কোনো কারেন্ট শো করবে না বা কারেন্ট ফ্লো করবে না, এখানে কারেন্টটা জিরো হবে। ওকে, যেখানে কারেন্টের যে ফ্লোটা ক্লকওয়াইজ ডিরেকশন সেটা এখানে ফ্লো করবে এবং এটার ক্ষেত্রে ইনপুট যে ওয়েভফর্ম আর আউটপুট ওয়েভফর্ম এক্স্যাক্টলি সেম হবে। ইনপুট ওয়েভফর্ম এবং আউটপুট ওয়েভফর্মের যে প্যাটার্ন এক্স্যাক্টলি সেম হবে প্রথম হাফ সাইকেলের জন্য, অর্থাৎ পজিটিভ রিজিয়নের জন্য। আর সেকেন্ড হাফ সাইকেলটা তো নেগেটিভ রিজিয়ন, যেটা তোমরা জানো, এটা তো নেগেটিভ সাইডে নিচের দিকে এক্স অ্যাক্সিস নিচে, তাহলে নেগেটিভ রিজিয়নের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, এটার সাথে মিলাও, এই যে এটার সাথে মিলাবা, এটা মিলাবা, এই যে নেগেটিভ হাফ সাইকেল সেকেন্ড হাফ সাইকেল। 4টা বাজে। আমি ক্লাস 2:30টায় শুরু করছি, 2:30টারও পরে। না 1.5 ঘন্টা হয়েছে তো। জি স্যার। আমি তো 2:30টারও পরে 2:30 পরে শুরু করছি, 2:40 থেকে শুরু করছি। স্যার ক্লাস চলতেছে, 1 সকালে ঘন্টা একটা ক্লাস বেশি হয়ে হয়েছে। গেছে স্যার। কি তোমাদের সবাইকে রোজায় ধরে গেছে? রোজা ধরছে। হ্যাঁ স্যার। স্যার যেই গরম পড়ছে স্যার, ঘরের মধ্যে রোদ এসে পড়ে গেছে স্যার, ঘেমে যাইতেছি ফ্যানের নিচে বসে। আর এমনি রোজা রাখছি স্যার, যতটুকু পানি খাইছি সেটাও এখন বাষ্পীভূত স্যার। পানি কখন খাইছো রিসেন্টলি? সেরিতে স্যার। ও আচ্ছা, না না স্যার, সেরিতে খাইছিলাম, সেটার কথা বলতেছি। ও সেটাই, সেরিতে খাইছো, সেরিতে তো মোটামুটি আরো 10 ঘন্টা আগে খাইছো মিনিমাম, তো 10 ঘন্টার ইফেক্ট এখন থাকার কথা না। তার আমি 1 গ্লাস পানিও খাই নাই ঠিক মতো। ওটা পানি খাইলে, তুমি যে পানি খাইলে পুরা এই যে 12 ঘন্টা 14 ঘন্টা পানি না খাইলে যে 12 ঘন্টা 14 ঘন্টা রোজা তুমি থাকতে পারবা না, বা পানি খাইলে থাকতে পারো, পানি তো কোনো এফেক্ট নাই, কারণ তুমি 10 ঘন্টা, এখন 4টা বাজে, আর 3:53 বা 3:54 মেবি সেরি লাস্ট টাইম ছিল নাকি? আর টায়ার্ড লাগে তো সারাদিন। না বুঝতে পারছি, বাট আমি বলতে চাচ্ছি যে পানি যে খাইছো, পানির ইফেক্টটা তার এতক্ষণ থাকবে না। তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে পানির ইফেক্ট আর নাই, তখন দেখবা তোমার গলা টলা শুকিয়ে গেছে নাকি? জি স্যার, এখন হ্যাঁ, 4টা আর বাজে, এই এবার জন্যই তো এখন আরো গলা বেশি শুকিয়ে কষ্ট এখন 8 হইতেছে হয়ে গেছে। স্যার। কিন্তু আসলে গলার পানি শুকায় যাওয়ার কথা তো আমার কথা আমি বলছি, তোমরা তো কোনো কথা বলছো না। তোমরা তো কিছুক্ষণ পর জি স্যার, হ্যাঁ স্যার, না স্যার, ইয়েস স্যার এরকম করতেছো, তাই না? কথা সব তো আমাকেই বলতে হচ্ছে। ওকে, আমি এটা শেষ, ক্লোজড। দেখো জাস্ট এটা দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো এখানে যে ইনপুট ভোল্টেজ, যে পজিটিভ রিজিয়নের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ বা ইনপুট ওয়েভফর্ম, আউটপুট ওয়েভফর্মটা এক্স্যাক্টলি সেম। আর নেগেটিভ রিজিয়নের ক্ষেত্রে যে ইনপুট ভোল্টেজের যে নেগেটিভ ওয়েভফর্ম, অর্থাৎ সেকেন্ড হাফ সাইকেলের জন্য T/2 থেকে T পর্যন্ত, এখানে ওইটা আগের মতো, ওই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মতো, এই যে সেম, দেখছো, এটা ইজি। আর এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে এই জায়গাটা, এখানে যেটা তুমি প্রথম ভাগে যেটা শর্ট সার্কিট ছিল, সেকেন্ড ভাগে এটা শর্ট সার্কিট হবে, আর প্রথম ভাগে যেটা ওপেন সার্কিট ছিল সেকেন্ড ভাগে সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। অর্থাৎ প্রথম ভাগে যেটা শর্ট সার্কিট সেটা সেকেন্ড ভাগে ওপেন সার্কিট সেকেন্ড হাফ সাইকেলে, আর প্রথম হাফ সাইকেলে যেটা ওপেন সার্কিট সেকেন্ড হাফ সাইকেল এটা শর্ট সার্কিট। দেখো এই যে এখানে এটা পজিটিভ রিজিয়নের ক্ষেত্রে, পজিটিভ রিজিয়ন এটা উপরের দিকে, হ্যাঁ উপরে পজিটিভ, আর এটা নেগেটিভ না, নেগেটিভ রিজিয়নে নেগেটিভের দিকে। এখানে দেখো এই যে টার্মিনালের ভিআই এর যে টার্মিনাল ওরিয়েন্টেশন সেটাও চেঞ্জ হয়ে গেছে, দেখছো, ভিআই টার্মিনাল ওরিয়েন্টেশনও চেঞ্জ হয়ে গেছে। আর ভি নটটা আগের মতো, এই যে ভি নটের টার্মিনাল ওরিয়েন্টেশন কখনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এক্ষেত্রে আমরা এখানে যে ওয়েভফর্মটা পাচ্ছি, অর্থাৎ আলটিমেটলি প্রথমে ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা, সেকেন্ড হাফ সাইকেলের জন্য এটা, অর্থাৎ পুরো একটা ফুল পিরিয়ডের জন্য, ফুল সাইকেলের জন্য আমরা পাবো ওই আগের মতো আর কি। এটা শো করে না এখানে। ফুল সাইকেলের জন্য আমরা এরকম ব্রিজ রেকটিফায়ার, ফুল ব্রিজ রেকটিফায়ার যেটা দেখলাম একটু আগে, এই যে এরকম একটা আমরা, এই যে এরকম ফুল পিরিয়ডের জন্য, ফুল সাইকেলের জন্য আমরা এরকম একটা ফুল ওয়েভ ফর্ম পাবো আর কি, যদিও দুটোই পজিটিভ পালস, অর্থাৎ পজিটিভ দিকে দুটোর ভ্যালুটা থাকবে। সো আলটিমেটলি এখানে এই জিনিসটা এটা আমরা এখানে পাবো। সো ইন দ্যাট সেন্স এই যে এটা সেন্টার টেপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে পজিটিভ রিজিয়ন, আর এটা সেন্টার টেপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে নেগেটিভ রিজিয়ন। জাস্ট যে জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে,
এগুলো হচ্ছে এই যে ডিরেকশনটা, পজিটিভ ডিজাইনের ক্ষেত্রে দেখো ভিআই যে টার্মিনাল ওরিয়েন্টেশন, নেগেটিভ ডিজাইনের ক্ষেত্রে ভিআই টার্মিনাল ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। এখান থেকে আমরা ইজিলি স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মার এই বিষয়টা দেখতে পারবো। আর এখানে স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মারের ক্ষেত্রে পিএভি রেটিং হবে গ্রেটার দেন পিএভি গ্রেটার দেন ইকুয়াল টু ভিএম, স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মার ফুল ওয়েভ রেক্টিফায়ার। So in that sense it's closed. In that sense it's closed. আর ultimately এটা শেষ। So হ্যাঁ আমি এটাই আজকে আপাতত একটু শেষ। আর নেক্সট দিন হ্যাঁ বুঝি নাই, আবার বলো। ক্লাস নেবেন রমজানে? স্যার আর ক্লাস করতে স্যার চাচ্ছি না নিয়েন স্যার না। এর আগে। স্যার আমাদের ম্যাথ ক্লাস চালু হচ্ছে না ঈদের পরে। ঈদের আগে আর ক্লাস হচ্ছে না স্যার। ঈদের আগে তোমাদের আর কোনো ক্লাস হচ্ছে না? না অফ করে দিছে না স্যার। স্যার, সবগুলো কোর্স বন্ধ হয়ে গেছে স্যার। সবগুলা কোর্স বন্ধ হয়ে গেছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে তো আমি এখন ফ্রি, আমি এখন তোমাদের ক্লাস নিতে পারি। না স্যার, স্যার প্লিজ স্যার। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যে মাঝখানে এপ্রিল মাসে 15-20 দিন ক্লাস নিই নাই, মানে পুরো 2 সপ্তাহ 3 সপ্তাহ ক্লাস নিই নাই, তো ওগুলো মেকআপ করতে হবে না? স্যার ঈদের পরে স্যার। স্যার ঈদের আগে স্যার, ঈদের পরে নেন স্যার। তোমরা আরেকটা ক্লাস করো, আরেকটা ক্লাস করো। স্যার আর না ক্লাস স্যার, আজকে না তো স্যার না স্যার, প্লিজ স্যার। টায়ার্ড তো হয়ে যাওয়ার কথা আমি, এখন তোমরা টায়ার্ড হয়ে গেলে কেমন হলো ঈদ আমাকে চলে বলো? ঈদের আপনি- আগে স্যার ঈদের দিন আর এখন এই লকডাউনের মধ্যে ঈদ কি করবা? ঈদের কোনো কিছু হবে এই লকডাউনের মধ্যে? লকডাউনের মধ্যে ক্লাস করো, পড়ালেখা করো। স্যার তাও ক্লাস করব না। না স্যার, please। তাও ক্লাস করবা না, তাই তো? না স্যার। ওকে, শোয়েব কি আছে? 1902 শোয়েব এখনো ঠিক করে নাই পুরো আইডিটা। আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ। আর আমি তো মনে করছি যে তোমাদের আরো কিছু তোমাদেরকে ক্লাস নিয়ে তোমাদের আরো কয়েকটা জিনিস, তোমাদেরকে কয়েকটা টপিক তোমাদের কভার করার চেষ্টা করব। বাট ঠিক আছে, স্যার যেগুলো পড়েছেন এগুলো আগে শেষ করি। কিন্তু তোমাদের apparently from my thinking what is the main fact, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদেরকে দেখে, তোমাদের কথা শুনে তোমরা ক্লাসই করতে চাচ্ছ না, এখনো ঈদের 10 দিন আছে মিনিমাম, তো তোমরা লেখাপড়া ঠিক মতো করবা না। না স্যার, ওটার জন্য না স্যার। তোমরা লেখাপড়া ঠিক মতো করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে লেখাপড়া ঠিক মতো করবা সেটার জন্য তো কিছু অ্যাসেসমেন্ট যদি নিতে পারতাম তাহলে বোঝা যেত তোমরা লেখাপড়া ঠিক মতো করছো কিনা। এখন তোমাদের ওই অ্যাসেসমেন্ট গুলো আসলে ফার্স্ট সেমিস্টারে পড়া বাকি তো। এত কিছু দিয়ে রাখছে স্যার। শোনো সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর কোয়াইট ম্যাচিউরড, ইউ আর ম্যাচিউরড এনাফ। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদেরকে এখন যদি কেউ মনিটর করা নাও থাকে, অ্যাসেস করার কোনো ওয়ে নাও থাকে, কোনো মিড টার্ম পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, কুইজ টেস্ট, ভাইভা, সেমিস্টার ফাইনাল দেওয়ার সুযোগ পাচ্ছ না, ভালো কথা আর কি, কিন্তু নিজেকে অ্যাসেস করো। যদি আমার সাজেশনটা ধরে রাখতে চাও, আমি তোমাদের রিকোয়েস্ট রাখছি বা আমি তোমাদের রিকোয়েস্ট রাখবো, ফিউচারেও আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য। আমি তোমাদের রিকোয়েস্ট রাখছি। সো আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, আমি তোমাদের সাজেস্ট করছি যে নিজেকে অ্যাসেস করো, নিজেকে মনিটর করো, নিজের পড়া নিজে শেষ করো, তোমার পড়া আর কেউ শেষ করে দিবে না। সেটা ফার্স্ট সেমিস্টারের রিমেইনিং টাস্ক হোক, ফার্স্ট সেমিস্টারের যে পড়ালেখাগুলো বাকি, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যদি শুরু হয়, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে পড়ালেখাগুলো সেগুলো করো। একইভাবে সেকেন্ড সেমিস্টার যে কোর্সগুলো রানিং, সেকেন্ড সেমিস্টার যে কোর্সগুলো, যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো অলরেডি কভার্ড সেগুলোও শেষ করার চেষ্টা করো, সেই লেকচারগুলো ফলো করার চেষ্টা করো। আমি কি বোঝাতে পারছি? ইজ ইট ওকে? স্যার। কি আমার সাজেশনটা ফলো করবে কিনা? জি স্যার। আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখছি, তোমাদের কথা শুনছি, তোমাদের কথা মেনে নিয়ে আমি কিন্তু আর আপাতত ক্লাস শিডিউল করবো না, ঈদের পরে করব। কিন্তু আমার যেটা রিকোয়েস্ট, আমারও কথা শুনতে হবে, সেটা হচ্ছে তোমরা নিজেদেরকে অ্যাসেস করো, নিজেদেরকে মনিটর করো যে তুমি নিজে কতটুকু পড়ালেখা করছো, তোমার কতটুকু বাকি আছে, কতটুকু তোমার কভার করতে হবে, কোন ক্লাস লেকচারটা তুমি ফলো করো না, কোন টপিকটা ফলো করো না।
সেটা ফলো করো। ক্লিয়ার? অর্থাৎ এই যে সময়টা আছে অলমোস্ট অফুরন্ত সময়। এখন কিন্তু তোমাদের যদি ক্লাস না থাকে, তার মানে ক্লাস না থাকে মানে অফুরন্ত সময়, পুরো সময়টা তোমরা ফ্রি, ঠিক তো নাকি ভুল বললাম? পুরো স্যার, সময়টা তোমরা ফ্রি না? পড়া রিভাইজ দেওয়ার টাইমে কাজে লাগবে ওই ফ্রি সময়গুলো। রাইট, সেটাই বলছি, পুরো ফ্রি সময়টা কাজে লাগাও। সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ঈদের সালামি দিলেও তো ভালো হতো। এখন তোমাদেরকে তো তোমাদের তো দেখাই পাচ্ছি না, তোমরা ক্লাসে ঠিক মতো করতে চাও না, তোমাদেরকে আর ঈদের বিকাশ সালামি আছে তো। আর বিকাশ আছে তো। না, সেটাই বলছি, তোমাদেরকে তো নগদ ঠিকমতো তোমাদের ঠিকমতো তো পাই না, রেগুলারিটির অভাব, পড়ালেখার প্রতি অমনোযোগ, প্রচন্ড রকম অমনোযোগ। তো তোমাদের যদি রেগুলারিটি থাকে তো পরের বিষয়গুলো পরে চিন্তা করা যাবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।